সো হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো সামনেই পুজো, পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকে পুজো ভালোভাবে কাটাও এবং পুজোর পরেই আসছে আমাদের পরীক্ষা। সো যার জন্য এত আয়োজন, এত পড়াশুনো, সো সেই দিকটা তো আমাদের খেয়াল রাখতে হবে এবং এবং পাশাপাশি সেই পরীক্ষাতে যাতে আমরা ভালো ফলাফল একটা করতে পারি, এই দিকটাও ভালোভাবে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো দেখো, তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে আমরা 40 ডেজ ফ্রি রিভিশন ফাইনাল শর্টস এই যে সিরিজটা শুরু করেছি বা এই যে সিরিজটা আমরা চালাচ্ছি, আজকে হয়তো আমার ফিজিক্যাল সায়েন্সের 4টে কি 5টে ক্লাস। আজকের ক্লাস আমি পড়াবো আলো, ঠিক আছে? আজকের পড়ানোর বিষয়বস্তু হচ্ছে আমার আলো। সো তোমরা প্রত্যেকেই জানো আলো আমাদের এই এএনএম জিএনএম পরীক্ষার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। প্রত্যেক বছরই আলো থেকে অনেক কটা কোশ্চিন আসে, অনেক কটা কোশ্চিন আসে, এবারও তার ব্যতিক্রম কিছু হবে না আশা রাখি। এবারও আলো থেকে কোশ্চিন পাবে এবং প্রত্যেকটা কোশ্চিনে আমরা চেষ্টা করব, আজকে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করব কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব এই কোশ্চেনগুলো খুব সহজে এবং খুব সিম্পল উপায়ে করে ফেলার, যাতে পরীক্ষার খাতায় যখন আমরা করব তখন যাতে আমাদের না ঘাবড়াতে হয়, ঠিক আছে? সো আজকের আমার পড়ানোর বিষয়বস্তু হচ্ছে আলো। আলোটাকে আমি দুটো ক্লাস নেব আলো থেকে। প্রথম ক্লাসে আমি পড়াবো আলো এবং আলোর একটা পার্ট পড়াবো দর্পণ, ঠিক আছে, বা মিরর, এই এই জিনিসটা পড়াবো। আর দ্বিতীয় ক্লাসে আমি পড়াবো এই আলো থেকে কিছু কোশ্চেন নেবো এবং দ্বিতীয় ক্লাসে আমি পড়াবো লেন্স। ওকে, সো এই দুটো ক্লাস দেখবে এবং এর আগে আমি ক্লাস করিয়েছি বল, গতি, কার্যক্ষমতা, শক্তি এবং আরও একটা মিসলেনিয়াস ক্লাস আমি করিয়েছি, শব্দও করিয়েছি। সো তোমরা সেই ভিডিওগুলো দেখবে আর কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে। আর আজকের ক্লাসে কে কত স্কোর করছো একটু আমাকে কমেন্টে সবাই জানিয়ে দেবে। সো চলো শুরু করি। সো ক্লাস শুরু করার আগে তোমাদের বলে রাখি যে তোমরা যেভাবে পড়াশোনা করছো তোমাদের এই স্টেটটাকে, মানে তোমরা যেই জায়গাতে এখন আছো এই জায়গাটাকে প্যারামিটারের সাহায্যে মাপার জন্য মক টেস্ট খুব দরকার, ঠিক আছে? এবং মক টেস্টটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমাদের এই এক্সাম অ্যালবাম প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা মক টেস্ট সিরিজ শুরু করেছি এবং এটা সিরিজ কত না 150টা, 150 মক টেস্ট তোমরা পাচ্ছ 149 টাকায়। সো তোমাদের পরীক্ষা প্রিপারেশন যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখন মক টেস্ট দেওয়া। মক টেস্ট দিতে হবে এবং তোমরা কোন স্টেজে আছো এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। তোমাদের যেখানে গাফিলতি হচ্ছে, ভুল হচ্ছে, ওই জায়গাগুলোকে যাতে ঠিক করতে পারো, ঠিক আছে? তার জন্য মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। সো মক টেস্টটা পারলে সবাই জয়েন হয়ে যাবে মক টেস্টে। এবং আমাদের যে ব্যাচ আছে প্রগতি ব্যাচ, ওই ব্যাচের প্রাইসটা আমরা ড্রপ করে নিয়ে এসেছি কত 289-এ। ওকে, 289-এ আমরা ব্যাচের প্রাইসটা নিয়ে এসেছি এবং ফার্দার কোনো ইনফরমেশন লাগলে এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করবে। সো আজকের ক্লাস শুরু করি, ঠিক আছে? তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনে কি বলেছে, প্রতি সেকেন্ডে আলোর সর্বোচ্চ বেগ কত? প্রতি সেকেন্ডে আলোর সর্বোচ্চ বেগ কত? একদম ললিপপ কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে? আমি সহজ কোশ্চেন, তারপর কিছু কোশ্চেন টাফ রেখেছি, আরও কিছু মডারেট কোশ্চেন রেখেছি, এইভাবে পুরো সেটটাকে সাজিয়েছি। সো সবাই পাশে থাকবে এবং কে কতটা স্কোর করছে একটু কমেন্টে জানাবে প্রত্যেককে। সো দেখো কি বলেছে, প্রতি সেকেন্ডে আলোর সর্বোচ্চ বেগ কত? অপশন এ 3 × 10⁶ মিটার পার সেকেন্ড, অপশন বি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অপশন সি 3 × 10⁷ মিটার পার সেকেন্ড, না অপশন ডি 12 × 10⁹ মিটার পার সেকেন্ড। সো এর সঠিক অ্যান্সার কী হবে না 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। একটা জিনিস মাথায় রাখবে, ঠিক আছে? কি মাথায় রাখবে, এই যে 3 × 10⁸, এই যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই যে জিনিসটা, এই যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা এটা কিন্তু শূন্য স্থানে আলোর বেগ, না কোথায়? শূন্য স্থানে আলোর বেগ। এটা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ, ঠিক আছে? এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা কিন্তু শূন্য স্থানে এটা আলোর বেগ। ওকে, সো দেখো নেক্সট নেক্সট কি বলেছে। নেক্সট আমি তোমাদের বুঝিয়েছি এক্স্যাক্টলি আলোটা কি। আচ্ছা, আলোটা কি এটা আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। আলো পড়ছি তো আলো তো আমাদের জানতে হবে আলোটা কি। দেখো, আমরা চোখে যা দেখি ওটা কিন্তু আলো না। আলো কিন্তু এক্স্যাক্টলি চোখে দেখা যায় না, না কি হয় না, আলো আমরা কখনোই চোখে দেখতে পারি না। কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলো, এটাই সত্য, ঠিক আছে? কি না, আলো হলো এক প্রকার শক্তি যা তড়িৎচুম্বকীয় বিকিরণ বা তরঙ্গের আকারে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এবং মানুষের চোখে দেখা যায়, যা আমাদের চারপাশে বিশ্বকে উপলব্ধি করতে সাহায্য করে। তাহলে কি বোঝা গেল, আলো হচ্ছে এক প্রকার শক্তি,
কিরকম শক্তি না একটা তড়িৎ চুম্বকীয় শক্তি। তড়িৎ চুম্বকীয়, দেখো এই কথাটা বুঝো, আলো কিন্তু এক প্রকার তড়িৎ চুম্বকীয় শক্তি। তড়িৎ চুম্বকীয় মানে এখানে তড়িৎ আছে, মানে ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ চুম্বকীয়, তড়িৎও আছে, চুম্বকও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে। মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটোর সমন্বয়ে গঠিত হচ্ছে কি না আলো। এই আলোর যে যাত্রাটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যে আলো কিভাবে মাধ্যম থেকে মাধ্যম ভ্যারি করে বা সঞ্চালন হয়। এই জিনিসটা তোমরা যদি দেখো তাহলে একটু ফিল করতে পারবে। দেখো আলোটা, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এম, আর আলো যায় এইভাবে, মানে এটা ইলেকট্রিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড, এইভাবে এই দুই দিকে এইভাবে করবে এবং আলোটা সোজা যাবে। ঠিক আছে, এরা কি থাকে না, একে অপরের, আলোটা সবার সঙ্গে কিছু থাকে না, পারপেন্ডিকুলারে থাকে, আলোটা এইভাবে ট্রাভেল করে। তো আলো হচ্ছে এক প্রকার তড়িৎ চুম্বকীয় শক্তি। বুঝাতে পারলাম? আশা করছি বুঝাতে পেরেছি। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, রামধনু 7টি বর্ণের মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই যে রামধনু যে আমরা দেখি, রামধনুতে কটা বর্ণ থাকে? রামধনুতে টোটাল 7টা বর্ণ থাকে। কি বলেছে না, রামধনু 7টি বর্ণের মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অপশন এ নীল, অপশন বি লাল, অপশন সি সবুজ, অপশন ডি হলুদ। এর সঠিক উত্তর হবে লাল। লাল আলোর, এটা মাথায় রাখবে, লাল আলোর, এই আলোর কিনা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কিন্তু এই আলোটার আবার কি না তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কিন্তু এর যে ফ্রিকোয়েন্সি, এর ফ্রিকোয়েন্সিটা কি, এর ফ্রিকোয়েন্সিটা কম, এর ফ্রিকোয়েন্সিটা কম। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিন্তু এর ফ্রিকোয়েন্সিটা কম। এই লাল আলো দেখবে আমরা ওই ডেঞ্জারাস সিম্বল হিসেবে লাল আলোকে ইউজ করি। কেন ইউজ করি না, লাল আলো আমাদের চোখে তাড়াতাড়ি বসে, চোখে আমাদের তাড়াতাড়ি পড়ে না, কি হয়, লাল আলোটা আমাদের চোখে তাড়াতাড়ি, ওই সিগন্যালে দেখবে আমরা রেড সিগন্যাল ইউজ করি, সিগন্যাল দেখবে আমরা রেড কালারটা ইউজ করি। কেন না, আমাদের চোখটা যাতে ওটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে, তাড়াতাড়ি নিতে পারে। ঠিক আছে, যেহেতু ওর আলো কি না তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তার মানে আমি এখান থেকে বুঝতে পারি যে বেনি আসহ কলা, এই যে আমরা যেটা জানি যে বেনি আসহ কলা, দেখো এখান থেকে দেখো, এই যে লাল কলা শেষে কি আছে লাল, এই লাল আলোর কি না, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিন্তু এর ফ্রিকোয়েন্সিটা কম। ঠিক এইভাবে আস্তে আস্তে দেখবে এই যে আলো বেগুনি, এই বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এর তরঙ্গ দৈর্ঘ্য কি হয় না সবচেয়ে কম, তরঙ্গ দৈর্ঘ্য কি হয় না কম। ঠিক আছে, বুঝাতে পারলাম? তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এই রামধনু 7টা বর্ণের মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এর ফ্রিকোয়েন্সিটা কিন্তু কম, কিন্তু বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু এর ফ্রিকোয়েন্সিটা বেশি। ঠিক আছে, বুঝাতে পেরেছি? দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন মাধ্যমে আলো সর্বাধিক গতিবেগ অতিক্রম করতে পারে? কোন মাধ্যমে আলো সর্বাধিক গতিবেগ অতিক্রম করতে পারে? অপশন এ কাঁচ, অপশন বি জল, অপশন সি হাইড্রোজেন, না অপশন ডি শূন্যস্থান। আচ্ছা, তোমাদের নেক্সট যে আমি ক্লাসটা এর আগে যে আমি ক্লাসটা করিয়েছিলাম শব্দ, ওখানকার ওই ক্লাসের মধ্যে আর এই ক্লাসের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? আমি সেখানটাতে বলেছিলাম যে শব্দ কি করে ট্রাভেল করে। যারা ভিডিওটা দেখোনি একটু দেখে আসবে। আমি ওখানে ঠিক বুঝিয়েছিলাম যে শব্দ কি করে ট্রাভেল করে। এর থেকে লাইটটা কিন্তু একটু ডিফারেন্ট। আমি ওখানে বুঝিয়েছিলাম যে শব্দকে ট্রাভেল করার জন্য কোনো একটা মাধ্যম খুব দরকার। দেখো ওইটার সঙ্গে এটাকে একটু রিলেট করো, তাহলে এটা আর কখনো ভুলবে না। না কি হয়, শব্দ না কি হয়, এই যে এটা একটা সোর্স, এখান থেকে শব্দ যাচ্ছে, যদি এটা বায়ু মাধ্যম হয় তাহলে তো এখানে কি বায়ুর কণা আছে। আমি তো এই জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝিয়েছি, সিমুলেশন দিয়েও আমি এই জিনিসটাকে দেখিয়েছি। আর এখানে যদি কোনো একটা মানুষ থাকে, এই মানুষের কান, এটা ঠিক আছে, এটা কান ধরে নাও। এবার এই যে শব্দ তো এক প্রকার তরঙ্গ, আলো তো এক প্রকার তরঙ্গ। এই শব্দটা যখন তরঙ্গের আকারে প্রবাহিত হয় তখন কি করে না, এই গিয়ে এই কণাটাকে ধাক্কা মারে, এই কণাটাকে ধাক্কা মারে, তারপর এটা ধাক্কা মারে, এখানে একটা কণা থাকে, একে ধাক্কা মারে, এরকম ধাক্কা মারতে গিয়ে শেষে গিয়ে কানে গিয়ে ধাক্কা মারে। তার মানে একটা মাধ্যম খুব দরকার। যদি মাধ্যম না থাকে, এই মাধ্যম মানে মিন্স এই যে বায়ুর কণা বলো আর জলের কণা বলো, এগুলা যদি না থাকে তাহলে এই যে তরঙ্গটা যে
যাচ্ছে এই তরঙ্গটা গিয়ে কাকে ধাক্কা মারবে? ধাক্কা মারার কাউকে পাবে না, তার মানে শব্দ ট্রাভেল হবে না, এই তখন কিছুই শুনতে পারবে না। বুঝতে পারলাম? এটা হয় শব্দর ক্ষেত্রে। কিন্তু আলোর ক্ষেত্রে ব্যাপারটা খুব ডিফারেন্ট। আলোতে কি করে না, আলোতে দেখো এখানে একটা সোর্স আমি নিলাম, এটা একটা আলোর সোর্স, ঠিক আছে না, এখান দিয়ে আলো বার হচ্ছে, তরঙ্গের আকারে আলো যাচ্ছে। এবার ব্যাপারটা একটু লক্ষ্য করো তো, যদি এখানে এই শব্দের মতোই যদি এখানে মাধ্যম থেকে যায়, ধরো না বায়ু মাধ্যম যদি থেকে যায়, বায়ু মাধ্যম থাকা মানে কি বায়ুর কণা থাকা, যদি এখানে থেকে যায়, তাহলে এই যে তরঙ্গগুলো এগুলো তো কণাকে গিয়ে তো ধাক্কা মারবে, এই তো এই আলোটা কণাকে গিয়ে ধাক্কা মারবে, ধাক্কা মেরে কি এই তো চেষ্টা করবে এদিকে ফিরে আসবে, এই তো আর এদিকে অতিক্রম করে যেতে পারবে না। পারবে কি? অতিক্রম তো করে যেতে পারবে না। তার মানে যদি কোনো মাধ্যম থাকে, মাধ্যম মানে ওকে বাধা দিচ্ছে, মাধ্যম আছে তার মানে আলোটাকে প্রবাহিত হতে এবং আলোটাকে যেতে বাধা দেওয়া, বাধা দিচ্ছে। বাধা দিলে কি আলোটাকে দ্রুত যেতে পারবে? কখনোই যেতে পারবে না, স্লো যাবে, যেতে পারবে না। তার মানে আলোর সর্বাধিক গতি অতিক্রম করতে তখনই পাবে যদি কোনো মাধ্যম না থাকে। যদি এখানে ধরে না কোনো মাধ্যমই নেই, কিছুই নেই, তার মানে আলো ফেললাম, আলো দ্রুত, এই দ্রুত স্যাক স্যাক করে আলো এখান দিয়ে বার হবে, দেখো খুব দ্রুত আলোটা বার হচ্ছে, কেউ নেই, একে বাধা দেওয়ার কোনো কিছুই নেই এখানে। তার মানে কি আলো দ্রুত বার হচ্ছে, কোথায় বার হচ্ছে না, শূন্য মাধ্যম দিয়ে, শূন্য মাধ্যম। বুঝতে পারলাম যে আলো শূন্য মাধ্যমে কি করে ট্রাভেল করে, কেউ ওকে বাধা দেওয়ার ওখানে কেউ থাকে না, ওই ছন্ন ছাড়া, ঠিক আছে, কেউ নাই বাধা দেওয়ার, ওই দ্রুত ট্রাভেল করতে পারে। এটা কি হয় তাহলে, আমি কি কি উত্তর কি আসবে না, শূন্য স্থানে, নাকি শূন্য স্থানে আলো সর্বাধিক গতি লাভ করে, ঠিক আছে। দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, বিজ্ঞানী আইনস্টাইন কোন তত্ত্বের জন্য নোবেল পান? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের র্যাঙ্কে ইমপ্রুভ করবে, এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের র্যাঙ্ক ইমপ্রুভ করবে, ঠিক আছে। প্রত্যেককে কোশ্চেনের এই কোশ্চেনের অ্যান্সার একটু ভুলভাল দিয়ে আসবে, কিন্তু এর সঠিক উত্তরটা হবে অন্য, ঠিক আছে। এটা দেখো, বিজ্ঞানী আইনস্টাইন কোন তত্ত্বের জন্য নোবেল পান? অপশন নাম্বার এ ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, অপশন নাম্বার বি তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, অপশন নাম্বার সি ফটো ইলেকট্রিক ইফেক্ট, আর অপশন নাম্বার ডি কোনোটাই নয়, কোনোটাই নয়, ঠিক আছে। তাহলে এই সমস্ত কোশ্চেন হচ্ছে কি না তোমার র্যাঙ্ক ইমপ্রুভিং এর কোশ্চেন। দেখো তাহলে বিজ্ঞানী আইনস্টাইন, আমরা আইনস্টাইনের প্রত্যেকেই জানি না আইনস্টাইনের ফেমাস ইকুয়েশন কি, জানি এই ইকুয়েশনটা জানি না, এটা হচ্ছে আইনস্টাইনের ফেমাস ইকুয়েশন, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, যে নাকি না মাস আর এনার্জি কি হয় না কনজার্ভ, এটা তো আইনস্টাইনের ফেমাস একটা ইকুয়েশন, এটা জানি না আমরা, এটা তো প্রত্যেকেই জানি। কিন্তু আইনস্টাইন কখনো এই তত্ত্বের জন্য নোবেল পাননি। আইনস্টাইন নোবেল পেয়েছিলেন অপশন নাম্বার সি, এই যে ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য, ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। কত সালে নোবেল পেয়েছিলেন না 1921 সালে ইনি নোবেল পান। কততে? 1921 সালে, এটা একটু নোট করবে, ঠিক আছে, সালটা একটু নোট করে নেবে। 1921 সালে তিনি আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য নোবেল পান। তিনি কি বলেছিলেন? আইনস্টাইন বলেছিলেন যে লাইট ইজ আ বান্ডেল অফ প্যাকেট, লাইট ইজ এ বান্ডেল অফ প্যাকেট। তিনি যেটা বলেছিলেন সেটা হলো সূর্য থেকে যে আলোটা আমাদের পৃথিবীতে পৌঁছায়, সূর্য থেকে যে আলোটা আমাদের পৃথিবীতে পৌঁছায় সেটা না কিসের আকারে পৌঁছায়, একটা বান্ডেল অফ প্যাকেটের আকারে পৌঁছায়। তার মানে তিনি বুঝাতে চেয়েছেন যে আলো হচ্ছে কি না ছোট ছোট কণা আকারে পৃথিবীতে পৌঁছায়। এটা ধরো সূর্য, সূর্য থেকে তো আমরা দেখি না যে আলো এইভাবে এইভাবে আসে, এইভাবে এইভাবে আসে, এভাবে আসে, এটা তো আমরা দেখি। কিন্তু আইনস্টাইন যেটা বলেছিলেন যে এই সূর্য থেকে আলোটা এইভাবে না এসে আলোটা এইভাবে আসে, এই যে বান্ডেল অফ প্যাকেট, এই ছোট 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 আকারে পৃথিবীতে পৌঁছায়। এটার জন্য তিনি নোবেল পেয়েছিলেন 1921-এ, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। দেখো কোশ্চিন নাম্বার 5 কি বলেছে, নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে? অপশন নাম্বার এ সিনেমার পর্দা, অপশন নাম্বার বি জামা, অপশন নাম্বার সি ঘরের পর্দা, অপশন নাম্বার ডি দর্পণ। নিয়মিত প্রতিফলন, এটা আমাদের জানতে হবে। এখানে এটা জানার আগে আমাদের একটা বেসিক জিনিস জানতে হবে। কি জানতে হবে? যে এই যে প্রতিফলন, এই যে এখানে লেখা আছে প্রতিফলন, ঠিক আছে, এই প্রতিফলন, এই প্রতিফলনটা প্রথমে আমাদের জানতে হবে। আমরা যে আলোটা পড়ছি, এই আলোতে আলোতে আমরা দু রকম জিনিস দেখতে পাই। এই আলোতে আমরা দুটো জিনিস দেখতে পাই, একদিকে কি দর্পণ আর একদিকে কি লেন্স। আমরা এই দুটো জিনিস নিয়ে বেসিক্যালি আলোটাকে পড়ি, ঠিক আছে। আলো তো আমরা পড়ি যে আলোর বিচ্ছুরণ,
আলোর কি কি হয়, সেই সমস্ত বেসিক ফিনোমিনাগুলো তো আছেই, যেমন স্নেলের সূত্র, তারপর আর কি কি আছে, এগুলো তো আছে, এটা তো আলোর মধ্যে পড়ে গেল। কিন্তু আলোকে আমরা বেসিক্যালি ক্যাটাগরাইজ করতে পারি দুই ভাগে, একদিকে কি দর্পণ আর একদিকে কি লেন্স। এই দুটো জিনিস কিন্তু এক না, এই দুটো জিনিসকে কখনোই গুলানো যাবে না। দর্পণ, দর্পণ মানে পাতি বাংলা যাকে বলে আয়না। আয়নার কাজ কি? এই দর্পণের প্রধান কাজ, মানে এই দর্পণের কাজ কি না, দর্পণের কাজ, এই দর্পণের কাজই হচ্ছে কোনো জিনিসকে রিফ্লেক্ট করা, আলোকে রিফ্লেক্ট করা। দর্পণের কাজ কি না, আলোকে রিফ্লেক্ট করা, আলোকে প্রতিফলিত করা, এটা হচ্ছে দর্পণের প্রধান কাজ। তার মানে আমি পাতি বাংলা ভাষায় তোমাকে যদি বুঝাই, একটা দর্পণের উপর তুমি আলো ফেলবে, তুমি দেখবে আলোটা আবার এই দর্পণ থেকে ধাক্কা খেয়ে আবার তোমার দিকে ফিরে আসছে, মানে রিফ্লেক্ট হচ্ছে। আমি এখানে যদি একটা আয়না রাখি, আয়নার উপর যদি আমি আলো ফেলি, তো তুমি দেখবে আলোটা আয়নাতে গিয়ে ধাক্কা খাচ্ছে, আবার গিয়ে তোমার পাশে যদি দেওয়াল থাকে তোমার পিছনে, দেখবে যে দেওয়ালে গিয়ে স্পট পড়ছে। তার মানে আমি এর থেকে বুঝাতে পারলাম যে দর্পণের প্রধান কাজ হচ্ছে প্রতিফলিত করা। কিন্তু লেন্সের কাজটা ঠিক আলাদা। লেন্সের কাজটা কি না, লেন্সের কাজ হচ্ছে আলোকে বেন্ড করা। আমি যখন লেন্স পড়াবো তখন আমি এই জিনিসটাকে এক্সপ্লেন করবো। লেন্সের প্রধান কাজ হচ্ছে কি, লেন্সের একটাই কাজ, সেটা হচ্ছে আলোকে বেন্ড করা। লেন্স কখনো আলোকে রিফ্লেক্ট করতে পারে না, ঠিক আছে? এইটুকু জিনিস মাথায় রাখবে, লেন্স আলোকে রিফ্লেক্ট করতে পারে না। আর দর্পণও আলোকে বেন্ড করতে সচরাচর, মানে সচরাচর উপায় দর্পণও আলোকে রিফ্লেক্ট করতে বেন্ড করতে পারে না। সো দর্পণের প্রধান কাজই হচ্ছে আলোকে প্রতিফলিত করা, আর লেন্সের কাজ হচ্ছে কি না, আলোকে বেন্ড করা। আলোকে ওই কনভেক্স লেন্স আর কনকেভ লেন্স, উত্তর লেন্স যদি হয় তাহলে আলোকে বেন্ড করে একটা পয়েন্টে নিয়ে আসে, আর অবতল লেন্স যদি হয় তাহলে আলোকে বেন্ড করে আলাদা আলাদা ডিরেকশনে নিয়ে যায়। এটা হচ্ছে লেন্সের আর দর্পণের মধ্যে বেসিক ফান্ডামেন্টাল জিনিস একটা। এটা ফান্ডামেন্টাল, এটা কি বলে, এগুলো ডিফারেন্সিয়েট করা যায় এই জিনিসটা দিয়ে। এবার দেখো এখানে কি বলেছে, নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনটা কি? আমরা প্রতিফলনের যদি সূত্রটার দিকে যদি একটু লক্ষ্য করি, আমরা প্রতিফলনের সূত্রতে যদি আমি একটু লক্ষ্য করি, প্রতিফলনের সূত্রটাতে আমি যদি একটু তাকাই তাহলে কি দেখতে পাবো? প্রতিফলনের দুটো সূত্র, সূত্রগুলো আমি লিখছি না, জাস্ট তোমাদেরকে আমি এমনভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে কোনোদিন আর ভুলবে না। দেখো, প্রতিফলনের কটা সূত্র না, প্রতিফলনের দুটো সূত্র। কি কি দুটো সূত্র? এই ছবিটা দিয়ে তুমি দুটো সূত্রই মাথায় রাখতে পারবে। এই যে একটা আলো আমি এখানে ফেললাম, এই আলোটাই দর্পণের উপর পড়ে রিফ্লেক্ট হয়ে এইভাবে বার হলো। এই যে জাস্ট এইটুকু ছবিটা মাথায় রাখো, তাহলেই হবে। দেখো, এটা আমি দর্পণের উপর আলোটা ফেললাম, এটা একটা দর্পণ, ঠিক আছে? এটা একটা দর্পণ। তাহলে আমি আগে বললাম যে দর্পণের প্রধান কাজই হচ্ছে প্রতিফলিত করা, যে ইনসিডেন্ট রে ফেললাম, আলোটা এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে এইভাবে বার হলো। এবার প্রতিফলনের প্রথম সূত্র কি বলে? প্রতিফলনের প্রথম সূত্র এটাই বলে যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব। এটা কি না, এটা হচ্ছে একটা অবিলম্ব। এটা হচ্ছে কি অবিলম্ব। এটা কি, এটা আপাতিত রশ্মি, এটা কি আপাতিত রশ্মি, আর এটা কি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? প্রতিফলিত রশ্মি এটা। এবার দেখো, আপাতিত রশ্মি মানে আমি ফেলছি, আপাতন করছি, এটা কি আপাতিত রশ্মি, অ্যাঙ্গেল আই। আর এটা কি অ্যাঙ্গেল আর। এবার এর প্রথম সূত্রটা যেটা বলে, ফার্স্ট লটা কি বলে না, ফার্স্ট লটা বলে একটা দর্পণের উপর আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব। এই আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব সর্বদা একই তলে থাকে। এদের তলটা দেখো, এই তিনটের তলটাই কি একই তলে আছে, ঠিক আছে? আর দ্বিতীয় সূত্রটা বলে যে আপাতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি এদের অ্যাঙ্গেলটা, কোণটা কি হয় না, সমান হয়। তার মানে আমি যত ডিগ্রি কোণে আপাতন করছি, ফেলছি, ঠিক রিফ্লেক্ট হওয়ার পর আলোটা অত ডিগ্রি কোণে বাড়বে। তার মানে আমি যদি এখানে তোমাদের বলি, আমি এই আলোটাকে ফেলছি এখানে 30 ডিগ্রি কোণে, আর এই আলোটা যে রিফ্লেক্ট হওয়ার পর যে আলোটা বাড়বে, এটাও বাড়বে 30 ডিগ্রি কোণে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। যে তাহলে ফার্স্ট লোটা গিয়ে তিনটে একই তলে থাকবে, আমি ছোট্ট করে লিখছি, একই তলে থাকে।
আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব সর্বদা একই তলে থাকে। এটা প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে এই আপাতন কোণ অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। তার মানে আমি বলতে পারি আই ইজ ইকুয়াল টু আর। এই আপাতন কোণের মান আর প্রতিফলন কোণের মান, দুটো কোণের মানে কি হয় না সমান হয়। ঠিক আছে, এবার যখন এই দুটো কোণের মান সমান হয়, যখন আই ইজ ইকুয়াল টু আর হয়, এই ঘটনাটাকে আমরা কি বলি? এই ঘটনাটাকে আমরা বলি নিয়মিত প্রতিফলন। এটাকে কি বলি আমরা? নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন। এটাকে কি বলি আমরা? এটাকে বলি নিয়মিত প্রতিফলন। ঠিক আছে, বুঝতে পারলাম নিয়মিত প্রতিফলনটা কি তাহলে। এবার দেখো কোশ্চেনে কি বলেছে, নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে। এবার দেখো এটা সঠিক উত্তর কি হবে না? দর্পণের ক্ষেত্রে ঘটে। আমি আগে বললাম যে দর্পণের প্রধান কাজই হচ্ছে কি না, দর্পণের প্রধান কাজই হচ্ছে প্রতিফলিত করা। একটা আলোকে আমি আয়নার উপর ফেলবো, আলোটা ওখানে পড়ে আবার কি হবে না ব্যাগ আসবে, রিফ্লেক্ট করা। এটা হচ্ছে দর্পণের প্রধান কাজ। এবার দেখো দর্পণটা কি হয়, দর্পণটা এরকম হয় না, এটা তো প্লেন, এটা তো প্লেন। এবার আলো সিম্পলি এখানটায় পড়ে এভাবে চলে যায়। এবার তুমি সিনেমার পর্দাটা যদি তুমি লক্ষ্য করো, পর্দা অনেকটা তো এরকম এরকম হয়, হয় না? পর্দা তো এরকম এরকম হয়। তাহলে দেখবে তুমি এখানে যখন আলো পড়বে এই উঁচুটাতে, তখন আলো একদিক দিয়ে বার হচ্ছে, আর যখন তুমি এখানটায় আলো পড়বে তখন আলো আরেক দিক দিয়ে বার হবে। এই দুটো কি সমান অ্যাঙ্গেলে বার হচ্ছে? কখনোই বার হচ্ছে না। তাহলে নিয়মিত প্রতিফলন আমি কি বললাম? নিয়মিত প্রতিফলনতে যখন আই ইজ ইকুয়াল টু আর হবে, যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টিং অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে। তার মানে কি বোঝা গেল যে নিম্নের নিয়মিত প্রতিফলনটা যে ক্ষেত্রে ঘটে সেটা হচ্ছে কিসের জন্য? দর্পণের জন্য। বুঝাতে পারলাম দর্পণটা কিরকম কাজ করে এক্স্যাক্টলি। তো দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে কি বলেছে, এই দেখো ওই দর্পণ থেকে আবার একটা কোশ্চেনটা দিয়ে দিচ্ছে। কি বলেছে, আপাতন আপাতন কোণ 55 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? আপাতন কোণ যদি 55 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে? তার মানে আপাতন কোণ যদি 55 হয় তাহলে প্রতিফলন কোণটা কত হবে? এই যে এটা কি করলাম, এটা একটা দর্পণ কল্পনা করলাম, এটা কি অঙ্কিত অবিলম্ব। এবার কি অঙ্কিত অবিলম্বের পর এটাকে আলোটাকে আমি ফেলছি, আপাতন কোণ ফেললাম, আপাতন কোণে ফেললাম, আলোটায় কি করছি, আলোটাকে আমি আপাতন কোণে ফেলছি। ঠিক আছে, আলোটাকে আমি এই অ্যাঙ্গেলে ফেলছি, এখান দিয়ে ফেলছি, আলোটা এখানে রিফ্লেক্ট হওয়ার পর আবার ঠিক সেম অ্যাঙ্গেল দিয়ে বার হচ্ছে। এটা হলো না, এটা একটু এগিয়ে থাকবে। আচ্ছা যাই হোক, এবার দেখো কি বলেছে যে আপাতন কোণের মানটা, আপাতন কোণের মানটা, আপাতন কোণের মানটা কি বলেছে, আপাতন কোণের মানটা 55 ডিগ্রি। মানে এই যে ইনসিডেন্ট রে আমি যেটা ফেলছি এটা হচ্ছে কত না 55 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত, মানে মানে এই যে পড়ার পর যে যেটা নিয়ে বার হচ্ছে ওই অ্যাঙ্গেলটা কত, এটা কত। তো এটা ডেফিনেটলি কত হবে? 55ই হবে। নাহলে তো দ্বিতীয় সূত্রটা ব্রেক হয়ে যাচ্ছে, ব্রেক হচ্ছে না। যে দ্বিতীয় সূত্র কি বলেছিল যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু আর, এটা তো বলেছিল। এটাই তো হয় প্রতিফলনের দ্বিতীয় সূত্র, এটাই যে আই ইজ ইকুয়াল টু আর হয়, যে যেই অ্যাঙ্গেলে আমি আলোটাকে ফেলছি আলোটা রিফ্লেক্ট হওয়ার পর ঠিক সেই অ্যাঙ্গেলে বার হচ্ছে, এটাই তো দ্বিতীয় সূত্র। তাহলে সায়েন্সে কখনো তো ল তো কখনো ব্রেক হবে না, ল কি ব্রেক হবে? তার মানে বুঝাই যাচ্ছে 55 ডিগ্রি কোণে যদি আমি ফেলি তাহলে ওটা বার হবে কত? 55 ডিগ্রিতে বার হবে। তো অপশানগুলো দেখো ওখানে কি আছে, 60 এটা তো হবে না, 100 এটা তো কখনোই হবে না, তাহলে এই যে 55 এটা হবে সঠিক উত্তর, এটা তো 100 তো হবেই না। তো চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। হ্যাঁ এটা খুব ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে অনেক কিছু জিনিস আছে বুঝানোর, আর অনেক কিছু জিনিসও আছে বুঝার। দেখো কি বলেছে, অপটিক্যাল ফাইবার প্রধানত কোন নীতির উপর কাজ করে? অপশন নাম্বার এ সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অপশন নাম্বার বি প্রতিফলন, অপশন নাম্বার সি প্রতিসরণ, অপশন নাম্বার ডি কোনোটাই নয়। এই কোশ্চেনটা করার আগে আমাদের জানতে হবে যে অপটিক্যাল ফাইবারটা এক্স্যাক্টলি কি, আর এই জিনিসটা কি, যে এই সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। তো দেখো এই জিনিসটা তোমাদের কি করে ফিল করাচ্ছি, ব্যাপারটা একটু বুঝো। তাহলে অপটিক্যাল ফাইবার, প্রথমে আমি জানি অপটিক্যাল ফাইবারটা কি, তারপর তো নীতিটা জানবো কোন নীতির উপর কাজ করছে। অপটিক্যাল ফাইবার হচ্ছে, অপটিক্যাল ফাইবার হচ্ছে এক প্রকারের তার। ঠিক আছে, এই যে এক প্রকার, এটা আমি ধরে নিলাম তার।
অপটিক্যাল ফাইবার না কি, তার অপটিক্যাল ফাইবার হচ্ছে এক প্রকারের তার, ঠিক আছে। তার বলতে আমরা যেই তার বাড়িতে ইউজ করি আপাতত ধরো সেই তারই, সেই রকম কিছু তারই। তো অপটিক্যাল ফাইবার হচ্ছে এক প্রকারের তার, ঠিক আছে। তোমরা মেলায় অনেক ধরনের তার দেখতে, ওই অনেক ধরনের খেলনা দেখতে পাও না, যে ফুলঝারির মতো করে ওই অনেক কটা ফুলঝারির মতো করে লাল নীল আলো ঘোরাঘুরি করে, ওই অনেক এত এত বড় দেখবে আর অনেক কটা জিনিস বার করা থাকে আলোর মতো, ঠিক ওই জিনিসটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। ওই যে তারের মতো যে জিনিস বার করা থাকে না, ওটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল ওটা অপটিক্যাল ফাইবারের। কি হয় তাহলে অপটিক্যাল ফাইবারটা কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে এক প্রকারের তার। এর প্রধান কাজটা হচ্ছে আমি তারের এক প্রান্তে, এই প্রান্তে আমি যত পরিমাণ আলো পাঠাচ্ছি, ধরে নাও আমি এখানে একটা, ধরে নাও আমি তারের এই প্রান্ত দিয়ে আলো পাঠাচ্ছি, ঠিক আছে। আমি তারের এই প্রান্ত দিয়ে আলো পাঠাচ্ছি। অপটিক্যাল ফাইবার এমন একটা তার, এই প্রান্ত দিয়ে আমি যত পরিমাণ আলো পাঠাচ্ছি, আমি ফর এন এক্সাম্পল ধরে নিচ্ছি আমি এখানে 10 ml আলো পাঠাচ্ছি, আমি কিন্তু এক্সাম্পলের জন্য ধরছি, ইউনিটটা দিয়ে কেউ ধ্যান রাখবে না, আমি জাস্ট বলছি তোমাদের যে ধরো না আমি এদিকে 10 ml আলো পাঠাচ্ছি, তাহলে তুমি দেখবে অপর দিকে এখানেও ঠিক 10 ml আলোই পাবে, এই পরিমাণটাই পাবে। এটাই হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের একটা প্রধান কাজ বা প্রধান বৈশিষ্ট্য বলা চলে, ঠিক আছে। অপটিক্যাল ফাইবারের মানে সেখানে আলোটা নষ্ট হওয়ার কোনো জায়গা নেই, আমি যত পরিমাণ আলো এই পাশ দিয়ে পাঠাবো ঠিক অত পরিমাণ আলো ওই পাশে পাবো। এবার তোমাদের মাথায় প্রশ্ন হতে পারে যে স্যার আপনি তো তারটা সোজা নিলেন, তারটা যদি ব্যান্ড হয়ে থাকতো, তার যতই ব্যান্ড হয়ে থাকুক, এই তারটা যদি তোমার এইভাবে ব্যান্ড হয়ে, ধরে নাও এইভাবে ব্যান্ড হয়ে গিয়ে এখানে থাকতো, আমি এখানে যদি আলো পাঠাতাম, আমি এখানে যত পরিমাণ আলোই পাঠাবো আমি এখানটাতে অত পরিমাণ আলোই পাবো, ঠিক আছে। আমি এখানটায় অত পরিমাণ আলোই পাবো। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের প্রধান কাজ, আলোকে নষ্ট হতে দেয় না। এবার কেন নষ্ট হতে দেয় না, কোন ফিনোমিনা এখানে কাজ করে, এটা জানতে হবে, ঠিক আছে। এর সঠিক উত্তর কি হবে না, সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবার সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি, এই জিনিসটা বুঝো, সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি। সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এটা কি? দেখো আমি একটা মিডিয়াম দিয়ে আলোকে পাঠাচ্ছি, ধরে নাও আমি এখানটাতে বুঝিয়েছি, দেখো যে আমি এই মিডিয়ামে, এটা হচ্ছে দুটো মিডিয়াম আছে এখানে, এখানে দুটো মিডিয়াম আছে, এটা হচ্ছে জল মিডিয়াম, ঠিক আছে। এটা কি? এটা একটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, এটা ঘন এটা লঘু, ঠিক আছে। এই দুটো মাধ্যম আছে। এবার লক্ষ্য করো, আমি যখন এই ঘন মাধ্যম দিয়ে আমি যখন আলোটা যখন পাঠাচ্ছি থিটা অ্যাঙ্গেলে, থিটা থিটা আই মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা যখন থিটা আই, এই অ্যাঙ্গেলে যখন আমি আলোটা পাঠাচ্ছি, এ দেখো তো অবিলম্বের থেকে একটু কোথায় সরে যাচ্ছে, দেখো আমি যখন এদিক দিয়ে পাঠাচ্ছি এই এদিকে চলে যাচ্ছে, একটু ব্যান্ড হয়ে যাচ্ছে, এই পাশে ব্যান্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আলোটা আমি পাঠাচ্ছি, আলোটা এভাবে ব্যান্ড হয়ে যাচ্ছে থিটা আই অ্যাঙ্গেলে। এবার এবার আমি যদি থিটা আই অ্যাঙ্গেলটাকে, এই যে অ্যাঙ্গেল থিটা আইটাকে যেটা দিয়ে আমি আলোটা পাঠাচ্ছি, ওটাকে যদি একটু বাড়িয়ে দিই, এবার আমি অ্যাঙ্গেলটাকে আরো একটু বেশি করে দিলাম, অ্যাঙ্গেলটাকে আমি একটু আরো কি করে দিলাম, এই অ্যাঙ্গেলটাকে দেখো, এই অ্যাঙ্গেলটাকে আমি একটু এইভাবে বেশি করে দিলাম, ঠিক আছে। এটাকে একটু বেশি করে দিলাম। এটা বেশি করে দেওয়ার পর কি দেখা যাবে, যে আলোটা যে আগে প্রথম ক্ষেত্রে আলোটা যে এদিক বরাবর যে যাচ্ছিল, এই আলোটা আর এদিক বরাবর না গিয়ে এটা আরেকটু ব্যান্ড হয়ে একদম এদিক বরাবর যাবে, মানে ঘন আর লঘু মাধ্যমের ঠিক একদম থ্রেশহোল্ড দিয়ে যাবে। এই যে দেখো এখানে এটা ধরো লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, এই যে জায়গাটা, এটা ঘন মাধ্যম এটা লঘু মাধ্যম, এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে আলোটা বাড়বে একদম থ্রেশহোল্ড দিয়ে, আর একটু হলে আবার ঘন মাধ্যমে পড়ে যাবে, আর একটু যদি আমি অ্যাঙ্গেলটা বাড়াই এটা ঘন মাধ্যমে পড়ে যাবে, ঠিক আছে। তার মানে আর এই যে অ্যাঙ্গেলটা, যেই অ্যাঙ্গেলটাকে আমি বাড়াচ্ছি ওটাকে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটা কি বলে না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, সংকট কোণ, সংকট কোণ, সংকট কোণ বলে। এবার তুমি দেখো আমি ইনসিডেন্ট অ্যাঙ্গেল প্রথমে আমি এইভাবে এতখানি অ্যাঙ্গেলে পাঠিয়েছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে আমি অ্যাঙ্গেলটাকে একটু বাড়িয়ে দিলাম, আরেকটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এই অ্যাঙ্গেলে যখন আমি পাঠালাম, আলোটা কি হচ্ছে না, একদম থ্রেশহোল্ড দিয়ে যাচ্ছে, যে না ঘন না 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 লঘু না ঘন মাধ্যম, একদম থ্রেশহোল্ড দিয়ে আলোটা বার হচ্ছে। এবার আমি যখন আর একটু যখন আমি বাড়িয়ে দেবো, আর একটু সামান্য স্লাইড যখন আমি বাড়িয়ে দেবো এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাকে, তখন দেখবে আলোটা এখান দিয়ে যাবে, এখানে ধাক্কা খেয়ে আবার সেম মিডিয়ামে ফিরে আসবে। এটাকেই বলছি কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন না কি, তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা হচ্ছে আলোকে আমি যেই মাধ্যম দিয়ে পাঠাবো, আলো প্রতিফলিত হওয়ার পর আবার ঠিক সেই মাধ্যমে ফিরে আসবে, ওটাকে বলছি কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন।
ওই জন্যই তো আলোটা নষ্ট হয় না কোথাও, যে এখানে আমি যত পরিমাণ আলো পাঠাচ্ছি এখানে ধাক্কা খেয়ে আবার ওই মাধ্যমে অত পরিমাণ আলোই ঘুরিয়ে আসছে, সেম মাধ্যমে আসছে, যে মাধ্যম দিয়ে পাঠাচ্ছি ওই মাধ্যমে ঘুরে আসছে, এটাকে বলছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এবার ঠিক সিমিলার কাজটাই হয় তোমার কিসে না অপটিক্যাল ফাইবারে। অপটিক্যাল ফাইবারে কীরকম কাজটা হয়, অপটিক্যাল ফাইবারে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে কোর, একটা ক্লেডিং, একটা জ্যাকেট, তিনটে জিনিস। এটা হচ্ছে কোর, এটা হচ্ছে ক্লেডিং, আর এর বাইরের পর্দায় থাকে কি না জ্যাকেট। কোর দিয়ে এক্স্যাক্টলি আলোটা যায়, আমরা কোরকে নিয়ে কাজ করি, ক্ল্যাডিং আর জ্যাকেটটা হচ্ছে এই কোরটাকে রক্ষা করার জন্য, ঠিক আছে। এবার দেখো এই কোর দিয়ে তুমি যখন আলোটা পাঠাচ্ছ, আমি যখন এখান দিয়ে আলোটাকে পাঠাচ্ছি তখন দেখবে এখানে ধাক্কা খেয়ে আলোটা আবার ঠিক এই মাধ্যমে ফিরে আসছে, এই মাধ্যমে ফিরে আসছে। সিমিলারলি তুমি যখন আরেকবার যখন এখান দিয়ে আলোটাকে পাঠাবে, এখানে ধাক্কা খেয়ে ওই আবার ঠিক সেই মাধ্যমে ফিরে আসবে। তো আলোটা নষ্ট হওয়ার কোনো জায়গা থাকছে না, আমি যেদিক দিয়ে পাঠাচ্ছি ধাক্কা খেয়ে আবার ওখানটায় ফিরে আসছে, পাঠাচ্ছি ধাক্কা খেয়ে ওখানটায় ফিরে আসছে। এটাকে কি বলছে, এটাকে বলছে তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এই কাজটাই হয় তোমার কিসে না অপটিক্যাল ফাইবারে। ওকে, এবার আমি তোমাদেরকে যদি একটু ফিল করাতে পারি আমার খুব ভালো লাগবে, যে এই জিনিসটা আমি যে বললাম এটা কি আদৌ কাজ করে কিনা। তুমি দেখো এখানে একটু দেখো তো, এটা হচ্ছে ওয়াটার মিডিয়াম আর এটা হচ্ছে এয়ার মিডিয়াম। এবার আমি যখন আলোটাকে যখন আমি পাঠাচ্ছি, এই দেখো আমি অ্যাঙ্গেলটাকে একটু বাড়াচ্ছি, দেখো তো আমি এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবার অ্যাঙ্গেলটাকে আমি ধীরে 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 বাড়াচ্ছি, আলোটা বেন্ড হচ্ছে, এদিক দিয়ে পাঠাচ্ছি আলোটা বেন্ড হচ্ছে বেন্ড হচ্ছে বেন্ড হচ্ছে বেন্ড হচ্ছে। যখন আমি এটা ওর থ্রেশহোল্ড, ঠিক আছে, যখন আমি এতটুকু বাড়িয়েছি তখনও আলোটা কি হচ্ছে না এই জল মাধ্যম দিয়ে আসছে আর এয়ার মাধ্যমে যাচ্ছে। যখন আমি অ্যাঙ্গেলটাকে আর একটু জাস্ট স্লাইডলি যখন আমি অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিলাম, তুমি দেখবে আলোটা ঠিক এখানে রিফ্লেক্ট হয়ে আবার সেম মিডিয়ামে ফিরে যাচ্ছে। সায়েন্স তাহলে কী হচ্ছে, সায়েন্স ওয়ার্ক করছে, ঠিক আছে। এটাকে আমি তোমাদের সিমুলেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যে যখনই এইটুকু অবধি ঠিক ছিল, এইটুকু অবধি ঠিক ছিল, যখন আমি আরেকটু বাড়িয়ে দিলাম, যখন আমি আরেকটু বাড়িয়ে দিলাম তখন কি হচ্ছে না আলোটা পড়ে এখানে বেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখো এইটুকু অবধি ওই ঠিক ছিল, ওই এই মাধ্যম দিয়ে আসছিল ওই মাধ্যমে যাচ্ছিল, যখন আমি আরেকটু বাড়িয়ে দিলাম এটা চলে গেল আবার ঠিক সেম মাধ্যমে ফিরে গেল। তাহলে এখানে যে ঘটনাটা করছে এটাই হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে। বুঝাতে পারলাম তোমাদের, থিওরিটিক্যালি বুঝিয়ে দিলাম এবং প্র্যাকটিক্যাল তোমাদের করে দেখিয়েও দিলাম যে এটা এক্স্যাক্টলি কী করে কাজ করে। ওকে, সো দেখো কি বলেছিল কোশ্চিনে, তাহলে দেখো কোশ্চিনে কি বলেছিল, তাহলে কত নম্বর কোশ্চিনে ছিলাম আমরা, কোশ্চিন নাম্বার 7, ঠিক আছে। তাহলে বুঝাতে পারলাম এটা কীরকম কাজ করে এখানে, যেখানে কি হয় না টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, ঠিক আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। তো দেখো নেক্সট কোশ্চিন কি বলেছে, কোশ্চিন নাম্বার 13-এ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কি হবে। অপশন নাম্বার এ সংকট কোণের চেয়ে বড় হবে, অপশন নাম্বার বি সংকট কোণের চেয়ে ছোট হবে, অপশন নাম্বার সি সংকট কোণের সমান হবে, না অপশন নাম্বার ডি কোনোটাই নয়। আচ্ছা আমি যখন তোমাদেরকে বুঝালাম যে এই যে আপাতন কোণের মানটা, এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর ক্ষেত্রে আপাতন কোণের মানটা কীরকম হয়, তোমাদের তো আমি এক্ষুনি দেখালাম, যে ধরে নাও এটা দুটো মিডিয়াম, ঠিক আছে, দুটো মিডিয়াম, ঠিক আছে, একদিকে কি না ঘন আর একদিকে লঘু, ধরে নিলাম এটা ঘন মাধ্যম আর এটা লঘু মাধ্যম। এবার আমি তোমাদের একটু আগে দেখালাম, আমি যখন এই ইনসিডেন্ট এটা দিয়ে আমি যখন আলোটা যখন ফেলছি এই অ্যাঙ্গেল দিয়ে, আলোটা কি হচ্ছে না এটা দিয়ে বার হচ্ছে, এটা প্রথম কেসে। দ্বিতীয় কেসে তোমাদের আমি দেখালাম এই অ্যাঙ্গেলটা যখন আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, আলোটা বেন্ড হতে হতে কি হচ্ছে না এই বরাবর একদম থ্রেশহোল্ড দিয়ে যাচ্ছে, এই জায়গাটা দিয়ে যাচ্ছে, এই অবিলম্বটা দিয়ে যাচ্ছে। এটা কি, এটাই তো সংকট কোণ। এখনো কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কিন্তু এখনো হয় না। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে আমি যেই মাধ্যম দিয়ে পাঠাচ্ছি ঘন মাধ্যম দিয়ে পাঠাচ্ছি, তো যখন ফিরে আবার ঘন মাধ্যমে আসবে তখন হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এখনো অবধি হয়নি। মানে আমি যেই অ্যাঙ্গেলটা বাড়ালাম ওই অ্যাঙ্গেলটা কি হচ্ছে একদম থ্রেশহোল্ড দিয়ে যাচ্ছে, এখনো অবধি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়নি। যখনই আমি এটাকে আর একটু বাড়াবো, যখনই আমি এটাকে এই মাধ্যমটাকে আর একটু এই অ্যাঙ্গেলটাকে আর একটু যখন বাড়িয়ে দেবো, তখন আমি কি দেখতে পাবো, এই যে সংকট কোণটা, এটাই তো সংকট কোণ, এই সংকট কোণটা আর একটু বাড়িয়ে দেওয়ার পরে এখানে রিফ্লেক্ট হয়ে মানে এখানে ধাক্কা খেয়ে আবার কি হবে না এখানে ফিরে আসবে এই মাধ্যমে।
এই যে ঘটনাটা ঘটছে এটা কি না ঘন, ঘন থেকে আবার ঘনতে যে ফিরে আসছে, এটাই হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তার মানে মোট কথা হচ্ছে আমি যখন এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাকে যখন আমি বাড়াচ্ছি, এই সংকট কোণের মানটাকে যখন আমি বড় করছি তখনই তো এটা ফিরে আসছে, তখনই তো এটা সেম মাধ্যমে ফিরে আসছে। তার আগে কি ফিরে আসছিল? এখানে তো সংকট কোণের মানটা এইটুকু ছিল, এখানে কি ফিরে আসছিল না। এটাকে যখন আমি আরেকটু বাড়ালাম তখন তো সমান হয়ে যাচ্ছিল, তারপরেও তো ফিরে আসছে না। যখন আমি সংকট কোণের মানটাকে আর একটু বাড়িয়ে দিয়েছি, অনেকটা বাড়িয়ে দিয়েছি, তখনই তো ফিরে আসছে। এটা এখানেই তো হচ্ছে কি না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তার মানে বোঝা যাচ্ছে যে সংকট কোণের মানটা কি হতে হবে না, বড় হতে হবে। ঠিক আছে, তোমরা একটু জানাবে তোমাদের এই তোমাদের এই কোশ্চেনগুলো সলভ করার পর তোমরা কে কতটা স্কোর করতে পারলে, ওটা একটু কমেন্টে জানাবে। আর পড়ানোটা কেমন লাগছে ওটা একটু কমেন্টে জানাবে। সো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়? আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়? অপশন নাম্বার এ প্রতিসরণ, অপশন নাম্বার বি বিচ্ছুরণ, অপশন নাম্বার সি প্রতিফলন, না অপশন নাম্বার ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আমি যদি অপশন এলিমিনেশন এই মেথডটা দিয়েও যাই, তারপরে তুমি দেখতে পাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা তো একটু আগেই দুটো কোশ্চিনে বুঝালাম যে এটাতে বর্ণালীর কোনো গল্প আসছে না, আচ্ছা আমি তোমাদের প্রথমে বলে দিই যে বর্ণালীটা এক্স্যাক্টলি কি। বর্ণালীটা হচ্ছে যখন সাদা আলো, দেখো আমি বর্ণালীটা একটু তোমাদের বুঝিয়ে দিই বর্ণালীটা কি। এই বর্ণালী মানে তো হচ্ছে তোমার এই যখন 7টা রঙে ভেঙে যাচ্ছে, দ্যাট ইজ রামধনুটাকে আমরা তো বর্ণালী বলছি, তাই না, যে অনেকগুলো কালারে যখন ভাঙছে। এবার এটা হচ্ছে কি না বর্ণালী। তাহলে কিসের জন্য হচ্ছে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটার জন্য তো কখনোই হবে না, আমি তো দেখালাম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আমি কখনোই আলোর এই বর্ণালী গঠিত হচ্ছিল না, অনেক কটা আলোতে ভাঙছিল না। প্রতিফলন এটাও তো হবে না, প্রতিফলন তো কোথায় হয়? প্রতিফলন দর্পণে হয়, যে যেদিক দিয়ে আসবে ওদিক দিয়ে ফিরে যাবে, এটা হচ্ছে প্রতিফলন। প্রতিসরণ এটাও তো হবে না, প্রতিসরণ কি হচ্ছে? লেন্সে যে আসছে এই যে বেন্ড হচ্ছে আলোগুলো, এটা হচ্ছে না। সঠিক উত্তর হবে কিনা বিচ্ছুরণ। তাহলে আমাদের এখন বুঝতে হবে যে বিচ্ছুরণটা এক্স্যাক্টলি কি, যে বিচ্ছুরণটা কি। বিচ্ছুরণের জন্য কিন্তু বর্ণালী গঠিত হয়। বর্ণালী মিন্স রামধনুটা, আমরা রামধনুটা যে দেখতে পারি, এত সুন্দর যে একটা জিনিস দেখতে পারি, ওটা কিন্তু এক্স্যাক্টলি এই বিচ্ছুরণের জন্যই হয়। আমি এটা প্র্যাকটিক্যাল করে তোমাদের আমি এক্ষুনি দেখাবো যে বিচ্ছুরণের জন্য কি করে আলো কি করে ওই 7টা কালারে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তো প্রথমে বুঝি বিচ্ছুরণটা কি। না বিচ্ছুরণ কি? বিচ্ছুরণ হচ্ছে আলোর বিচ্ছুরণ হলো সেই ঘটনা যখন একটি সাদা আলোকরশ্মি প্রিজম বা জলের ফোঁটার মতো কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার উপাদানের রঙগুলোতে, যেমন রামধনু 7টি রঙে বিভক্ত হয়ে যায়। এটা কি কিছু বুঝতে পারলে? এই যে থিওরিটা যেটা পড়ালাম, এই সংজ্ঞাটা বুঝতে হয়তো পারোনি, ঠিকই আছে, না বুঝাটাই স্বাভাবিক, আমিও বুঝতে পারিনি। দেখো, তার মানে আলোর বিচ্ছুরণ হচ্ছে এমন একটা ঘটনা, যেই ঘটনাতে আমি খুব সহজ ভাষায় বলে দিচ্ছি, আলোর বিচ্ছুরণ হচ্ছে এমন একটা ঘটনা যে তুমি সাদা আলোকে যখন তুমি একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাবে, একটা সাদা আলোকে তখন যখন তুমি একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাবে, ওটা 7টা আলোতে ভেঙে যাবে, ওটাকে বলছি আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, একটা সাদা আলোকে যখন, এটা তো একটা প্রিজম, এই কি আঁকছি, এটা তো একটা প্রিজম, ঠিক আছে, এই প্রিজমের মধ্যে তুমি যখন সাদা আলোকে পাঠাবে, এটা কিন্তু হলুদ আলো, আমি সাদা আলোর কথা বলছি, সাদা আলোকে তুমি যখন পাঠাবে, এটা কি 7টাতে ভেঙে যাচ্ছে, 1 2 3 4 5 6 7, এই যে 7টা আলোতে যে ভাঙছে, এটাকেই বলছে আলোর বিচ্ছুরণ। একদম সহজ সিম্পল ভাষায়, ঠিক আছে, একদম সহজ ভাষায় এবং খুব সিম্পল ভাষায়, যে কি না, সাদা আলোকে আমি যখন প্রিজমের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, ওটা 7টা আলোতে ভেঙে যাচ্ছে, ওটাই হচ্ছে আলোর বিচ্ছুরণ। এবার আমি তো এটা তোমাদের প্র্যাকটিক্যালি মুখে বলে দিলাম, এটা থিওরিটিক্যাল বই পড়ে এটা জেনে এসেছি। এটা কি এক্স্যাক্টলি হয়? এটা কি হয়? চলো একটু দেখি তাহলে এটা হয় কিনা, তাহলে একটু দেখে আসি এটা আদৌ হয় কিনা। তাহলে তাহলে তুমি দেখো একটা প্রিজম, এই যে একটা প্রিজম, এই প্রিজমের মধ্যে এটা একটা প্রিজম, ঠিক আছে, এই প্রিজমে আমি প্রথমে কি করি না, প্রথমে একটা লাল আলোকে পাঠাই, ঠিক আছে, এই প্রিজমের মধ্যে আমি একটা লাল আলোকে পাঠাচ্ছি, কিছু হচ্ছে? লাল আলোকে পাঠাচ্ছি, কিছু হচ্ছে? কিছুই হচ্ছে না। যখনই আমি এটাকে সাদা আলো পাঠাবো, দেখো তো 7টা আলোতে ভাঙছে। এই জায়গাটা একটু লক্ষ্য করো তো, এই জায়গাটা একটু লক্ষ্য করিও তো, এই যে 7টা আলোতে ভেঙে যাচ্ছে। সায়েন্স ওয়ার্ক করে, ঠিক আছে, মানে সায়েন্সে বইয়ে যেটা লেখা থাকে ওটা প্র্যাকটিক্যালি সম্ভব, বিশেষ করে ফিজিক্সের কথা বলছি আমি। তার মানে আমি তো তখনই পড়লাম, সংজ্ঞাতে পড়লাম যে সাদা আলো যখন একটা প্রিজমের মধ্যে দিয়ে যাবে, ওটা 7টা আলোতে ভেঙে যাবে, এটাকে কি বলছে না, আলোর বিচ্ছুরণ। তাহলে এটাই তো ঘটছে, এই সাদা আলোটাকে আমি পাঠাচ্ছি, এই যে আলো পাঠালাম, 7টা আলোতে ভেঙে যাচ্ছে, পাঠাচ্ছি না, কিছুই হচ্ছে না। সাদা আলো পাঠাচ্ছি, 7টা আলোতে ভেঙে যাচ্ছে। যখন আমি লাল আলো পাঠাচ্ছি, কিছুই হচ্ছে না, ভাঙছেই না।
তার মানে এটা ডেফিনেটলি সাদা আলোই হতে হবে। সাদা আলোকে আমি যখন পাঠাবো এটা প্রিজমের মধ্যে 7টা আলোতে ভাঙবে, এই ঘটনাটাকে কি বলছে? আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, এই ঘটনাকে কি বলছে না? আলোর বিচ্ছুরণ। তাহলে আমি এটা বুঝাতে পারলাম যে আলোর বিচ্ছুরণটা কি। এবার এই কোশ্চিনটা বুঝাতে পারলাম যে আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়, দ্যাট ইজ বিচ্ছুরণ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন কি বলেছে নেক্সট কোশ্চিনে? করে বাবা, এই যে শূন্য মাধ্যমে কোন বর্ণের আলোর বেগ সর্বাপেক্ষা বেশি? লাল, নীল, বেগুনি না সকলেরই সমান? এটা খুব ভালো কোশ্চিন। কোশ্চিনটা একটু গুগলি কোশ্চিন, ঠিক আছে, একটু ঘুরিয়ে দেওয়ার মতো কোশ্চিন। কি বলেছে না, শূন্য মাধ্যমে কোন বর্ণের আলোর বেগ সর্বাপেক্ষা বেশি? মাধ্যমটা কোথায়? শূন্য মাধ্যম। মাধ্যমটা কি না? শূন্য মাধ্যম। এখানে সব আলোর বেগই সমান। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। কি করে কারেক্ট হচ্ছে দেখো, কি করে কারেক্ট হচ্ছে এটা একটু দেখো। তাহলে আমি তো তোমাকে বললাম যে আলোকে ট্রাভেল করার জন্য আলো কোন মাধ্যমে সব থেকে বেশি যেতে পারে? আলো কোন মাধ্যমে সব থেকে বেশি যেতে পারে? শূন্য মাধ্যমে। কেন যেতে পারে? ওখানে বাধা দেওয়ার ওকে কেউ নেই, ছন্ন ছাড়া খুব দ্রুত যাবে ওখানে, তাই জন্য ওখানে আলো দ্রুত যেতে পারে। এবার এটা একটা আমি সোর্স নিলাম, আলোর সোর্স, এখান দিয়ে আমি আলোকে পাঠাচ্ছি। ঠিক আছে, আলোকে পাঠাচ্ছি, এখানে কেউ নাই, এখানটাতে ওকে বাধা দেওয়ার মতো কেউ নেই, কোনো কোণা নেই, কেউ নেই, কিচ্ছু নেই। এখানে আমি 7টা আলো পাঠাচ্ছি। ঠিক আছে, 7টা আলো আমি এখানে পাঠাচ্ছি। এবারটা একটু ফিল করাই যে এখানে আমি লাল আলো পাঠালাম, এই হলুদ আলো পাঠালাম, তারপর কি পাঠালাম, এটা আবার কোন কালার? আচ্ছা যাই হোক, এই আলো পাঠালাম, এই আলো পাঠালাম, এই নীল আলো পাঠালাম, অনেক কটা আলো আমি পাঠালাম। ঠিক আছে, আর আলো খুঁজে পাচ্ছি না, আমি আপাতত এই কটা দিয়ে বুঝাচ্ছি। দেখো, এই আলো পাঠালাম, মাধ্যমটা শূন্য, বাধা দেওয়ার ওকে কেউ নেই। তুমি ওকে এখানে যেই আলোই পাঠাও ওই সেই আলোই সমান গতিতে যাবে, ওর সর্বোচ্চ বেগ ওই সর্বোচ্চ বেগ ধারণ করবে, সব কটা আলোই সর্বোচ্চ বেগ ধারণ করবে, যেহেতু ওকে এখানে বাধা দেওয়ার কেউই নেই। তাই তো, বুঝাতে পারছি তো? এখানে যেহেতু বাধা দেওয়ার যদি কেউ থাকতো তাহলে আমি কম্পেয়ার করতে পারতাম যে লাল আলোটাকে একটু বেশি বাধা দিচ্ছে কেউ, আর কেউ আবার সবুজ আলোটাকে একটু কম বাধা দিচ্ছে, তাহলে আমি কম্পেয়ার করতে পারতাম। কিন্তু এখানে তো মাধ্যমটাই শূন্য, এখানে তো কেউ নেই, তার মানে আলো কি হবে? এখানে তো কেউ নেই, তার মানে সবাই, সব আলোই, সকল আলোই তোমার সর্বাপেক্ষা বেশি বেগটা ধারণ করবে, বেশি বেগটা ধারণ করবে। বুঝাতে পারলাম? আশা করছি বুঝাতে পেরেছি, একটু কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে? আলোর গতিবেগ নির্ণয় কে করেছিলেন, বা আলোর গতিবেগ নির্ণয় করেছিলেন? অপশন নাম্বার এ ওলে রোমার, অপশন নাম্বার বি নিউটন, অপশন নাম্বার সি গ্যালিলিও, অপশন নাম্বার ডি আইনস্টাইন। এটা খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, যে আলোর গতিবেগটা কে নির্ণয় করেছিলেন? আমি এর আগের কোশ্চেনে তোমাদের আমি দেখালাম আইনস্টাইন কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য, যে তিনি যে কথাটা বলেছিলেন যে সূর্য থেকে যে আলোটা পৃথিবীতে আসে ওই আলোটা কিসের আকারে আসে না, বান্ডেল অফ প্যাকেট আকারে আসে, এই কথাটুকু বলার জন্য তিনি কিন্তু নোবেল পেয়েছিলেন। কিন্তু আইনস্টাইন কখনোই কিন্তু আলোর গতিবেগ নির্ণয় করেনি, আলোর গতিবেগ তিনি নির্ণয় করেনি। ঠিক আছে, এবার গ্যালিলিও কিন্তু আলোর গতিবেগ নির্ণয় করেনি। গ্যালিলিও কি করেছিলেন আমার যতদূর মনে পড়ছে, আমি ক্লাস 11-এ মনে হয় পড়েছিলাম, যে ওই গ্যালিলিও মনে হয় অড নাম্বার অফ মাল্টিপল দিয়ে কিছু একটা বলেছিল, ওই 1:3:5 কি একটা বলেছিল, অড নাম্বার অফ মাল্টিপল আকারে হবে এই দুটো, যদি দুটো বলকে আমি বিল্ডিং দিয়ে ফেলি, তো গ্যালিলিও এই জিনিসটাকে ডিফাইন করেছিলেন। তো গ্যালিলিও কিন্তু আলোর গতিবেগ, আলোর সঙ্গে কিন্তু গ্যালিলিওর কোনো সম্পর্ক নেই। থাকলো নিউটন পরে, এবার নিউটন কি করেছিল, নিউটনের মাথায় কি হয়েছিল, আপেল পড়েছিল, ইনি কিন্তু গ্র্যাভিটির একটা খোঁজ দিয়েছিলেন। ঠিক আছে, গ্র্যাভিটির খোঁজ দিয়েছিলেন, এর সঙ্গে আলোর কোনো সম্পর্ক নেই। আলোর সম্পর্ক যার সঙ্গে আছে এটা হচ্ছে ওলে রোমার, এর সাথে আলোর সম্পর্ক আছে। ওকে, তো কি হয়েছে না, এই আলোর গতিবেগ নির্ণয় করেছিলেন। এবার আলোর গতিবেগটা কত, তিনি কত নির্ণয় করেছিলেন? শূন্য স্থানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমি এর আগের সপ্তাহেই মনে হয় আমার ল্যাবে আমি এটা ডিটারমাইন করে আসলাম যে আলোর গতিবেগ আমার কিন্তু এসেছিল 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমার কিন্তু 3 কিন্তু আমার আসেনি, আর এটা যেটা এসছে এটা কিন্তু পারফেক্ট একটা ডেটা এসছে। কখনোই কখনোই সেম রেজাল্ট কখনোই আসবে না, তুমি যে কোনো প্র্যাকটিক্যাল করতে যাবে কখনোই তুমি সেম রেজাল্ট পাবে না, পাওয়া উচিতও না। ঠিক আছে, যেমন জি এর মান আমরা সবসময় ধরি না 9.8, আমরা যখন জি এর মান ক্যালকুলেট করি ওটা 9.8 আর আসে না, ওটা হয় 9 চলে আসে, বা 9-এরও কম চলে আসে, বা 9.8-এর বেশি চলে আসে, 10-এর 11ও চলে আসতে পারে।
এটাই আসা স্বাভাবিক, এরকমই হয়। এগুলো কেন হয় এগুলো ব্যাখ্যা আছে অনেক কটা, বলতে গেলে এখন অনেক টাইম চলে যাবে। যাই হোক, সামনে পরীক্ষা, একটু পরীক্ষায় ফোকাস করি। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, একটি মাধ্যমের আলোর গতি কত হবে যদি তার প্রতিসরাঙ্ক 1.5 হয়? অপশন নাম্বার এ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, 4 × 10⁷ মিটার পার সেকেন্ড, 1.5 × 10⁶ মিটার পার সেকেন্ড, 1.6 × 10⁸ মিটার পার সেকেন্ড। কি বলেছে কোশ্চেনে, একটি মাধ্যমে আলোর গতি কত হবে যদি তার প্রতিসরাঙ্কটা বলে দিয়েছে 1.5। দেখো এই কোশ্চেনগুলোকে কি করে করবে, এই কোশ্চেনগুলোকে কি করে করবে দেখো। আচ্ছা আমরা কি আমরা একটা ফর্মুলা জানি না, আলোর প্রতিসরাঙ্কর সঙ্গে আলোর ভ্যালোসিটি, আর ওই আলোর ভ্যালোসিটি, আলোর প্রতিসরাঙ্ক, আর একটা কি না আলোর ভ্যালোসিটি, আলোর প্রতিসরাঙ্ক আর আলোর গতি, এই তিনটা নিয়ে আমরা একটা ফর্মুলা জানি না? আমরা তো এই ফর্মুলাটা তো জানি যে আলোর প্রতিসরাঙ্ক যে n = c/v। আমরা তো এই ফর্মুলাটা জানি কি জানি না রে বাবা? এটা তো ফর্মুলাটা আমরা জানি। এবার এখানে কি হয়, এই ফর্মুলাটা নোট করবে সবাই, ঠিক আছে? এটা দিয়ে আমরা যে কোনো জিনিসের আলোর প্রতিসরাঙ্ক আমরা এখান থেকে আলোর প্রতিসরাঙ্ক বার করতে পারবো, এখান থেকে আমরা কোন মাধ্যমে আলোর গতি হবে এই আলোর গতিটাও ডিফাইন করতে পারবো। এখানে লিখে রাখো যে এই যে সি, এই সিটা হচ্ছে শূন্য স্থানে, এই সিটা কি না, এই সিটা শূন্য স্থানে আলোর গতিবেগ, আলোর গতি, শূন্য স্থানে আলোর গতি, যেটা কত হয় না 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হয়, এটা কিন্তু ইউনিভার্সাল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সি। এবার ভিটা কি, ভিটা হচ্ছে যে মাধ্যমে যাবে সেই মাধ্যমের গতিবেগ, যে মাধ্যমে যাবে সেই মাধ্যমে আলোর গতিবেগ, ঠিক আছে? মাধ্যমের মধ্যে আলোর গতিবেগ, ঠিক আছে? এটা কি না মাধ্যমের মধ্যে আলোর গতিবেগ। আর এনটা কি, এনটা হচ্ছে না প্রতিসরাঙ্ক, কি প্রতিসরাঙ্ক। এবার বলো তো প্রতিসরাঙ্ক কি? প্রতিসরাঙ্ক কেমন একটা ভাষা না, প্রতিসরাঙ্ক মানে সবসময় ভেবে রাখবে, পাতি বাংলা ভাষায় বুঝে রাখবে, প্রতিসরাঙ্ক মানে হচ্ছে আলোকে বাধা দেওয়ার ক্ষমতা। যে মাধ্যম দিয়ে যাবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক যত বেশি হবে, আলো ওই মাধ্যমে অত ওর ভ্যালোসিটিটা তত কম হবে। তার মানে প্রতিসরাঙ্ক হচ্ছে কি না বাধা দেওয়ার একটা ক্ষমতা, এটাকে বলছি কি প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তাহলে ভিটা আমি এবার আমাকে চেয়েছি তো ভিটাকে তো ফাইন্ড করতে হবে, এন এর মানটা তো বলে দেওয়া আছে, কত এন সমান কত 1.5। এন এর মানটা কত বলা আছে, এন এর মানটা বলা আছে 1.5, ঠিক আছে? চলো এবার এই ডেটাটা এবার এখানে টুকুস করে বসিয়ে দিই। তাহলে আমি এটা থেকে এটা তো বার করতে পারি, যে আমাকে তো ভিটা ফাইন্ড আউট করতে বলছে, এই ভিটা তো আমাকে বার করতে বলেছে, এই ভিটা কত হয়, কি একটি মাধ্যমে আলোর গতি, এই ভিটাই তো বার করতে বলেছে। তাহলে ভি সমান c/n লিখতে পারি কি পারি না রে বাবা? পারি তো। তাহলে এই ভি সমান সি এর মানটা কত, শূন্য স্থানে আলোর গতি কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার এন কি, এন হচ্ছে প্রতিসরাঙ্ক, এর মান কত 1.5, মান কত 1.5। আচ্ছা এটা একটু নিচে লিখি, তাহলে ভি = সি এর মান কত না 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এন হচ্ছে কি প্রতিসরাঙ্ক, এই এন এর মানটা কত 1.5। আমি এমনভাবে অঙ্কটাকে করাচ্ছি যাতে প্রত্যেককে বুঝতে পারে, ঠিক আছে? যাতে প্রত্যেককে বুঝতে পারে, একদম বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে যাতে বুঝতে পারে, ঠিক আছে? তো দেখো এইটুকু ফর্মুলা থেকে আমি এইটুকু লিখতে পারি। এবার এই যে পয়েন্ট, এই পয়েন্টটা এখানে টুকুস করে পয়েন্টটাকে তুলে দাও, আর এখানে তাহলে একটা শূন্য চলে আসবে, নিচের পয়েন্টটা তুলে দিলাম, উপরে একটা শূন্য আসলো, তাহলে 15 × 2 = 30, 2 আসলো। তাহলে ভি এর মানটা কি বার হলো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভি এর মানটা কি বার হলো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। কি বুঝাতে কি পেরেছি? তাহলে সঠিক উত্তর কি 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত? অপশন নাম্বার এ 20 সেন্টিমিটার, অপশন নাম্বার বি কি লেখা আছে 10 সেন্টিমিটার, অপশন নাম্বার সি 15 সেন্টিমিটার, অপশন নাম্বার ডি 40 সেন্টিমিটার।
তাহলে এই অঙ্কটা কি করে করবে রে বাবা? এই অঙ্কটা করার একদম সঠিক নিয়ম হচ্ছে নাকি আমরা ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক জানি। কি জানি না? আমরা জানি, এখানে লিখবে, এটা ফর্মুলা, কিন্তু যেটা লিখাচ্ছে এটা ফর্মুলা, এটা নোট করবে। এর আগে একটা ফর্মুলা লিখালাম, এটা একটা ফর্মুলা, যে কি না আমরা জানি r ইজ ইকুয়াল টু 2f, r ইজ ইকুয়াল টু 2f, যেখানে 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 আরটা কি, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ, এফটা কি, এফটা হচ্ছে ফোকাস। এবার তোমরা যদি জানতে চাও যে বক্রতা ব্যাসার্ধ কি আর ফোকাসটা আবার কি, এটা কি কেউ কি বুঝতে চাও? আচ্ছা যাই হোক, বুঝিয়ে দিই, যখন ক্লাসটা যখন করাচ্ছি একটু ভালোভাবে করাই। দেখো তাহলে বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস কারো যদি মনে না থাকে, কেউ যদি কারো যদি গুলিয়ে যায়, একটু দেখো ব্যাপারটা, ঠিক আছে? আমি কি করে করাচ্ছি। একটা গোলীয় দর্পণের এটা তো একটা গোলীয় দর্পণ, একটা গোলীয় দর্পণের এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা কি, এটা হচ্ছে প্রধান অক্ষ, যেটা মাঝখান দিয়ে যাবে। প্রধান অক্ষ, অক্ষ মানে কি, অক্ষ মানে একটা রেখা, তার মানে যেই রেখাটা থাকবে মাঝখান দিয়ে যাবে ওটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষে তিনটে জিনিস থাকে এখানে, তিনটে না চারটা, প্রধান অক্ষ, মেরু, আর কি বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস। প্রধান অক্ষ, মেরু, বক্রতা ব্যাসার্ধ, ফোকাস, কোথায় কোনটা থাকে এটাকে একটু লক্ষ্য করো। একটা গোলীয় দর্পণের মাঝখান দিয়ে যে রেখাটা যায় ওটা কি বলে, প্রধান অক্ষ। আর প্রধান অক্ষের এখানটাতে যেই জিনিসটা থাকে, একদম এখানটাতে, এই পয়েন্টকে কি বলে, মেরু। এই কি লিখছি, কি বলে, মেরু, ঠিক আছে? মেরু মানে কি, একদম অন্তিমে যে পয়েন্টটা থাকবে আর একদম প্রথমে যে পয়েন্টটা থাকবে, এই দুটো পয়েন্টকে বলে মেরু, ঠিক আছে? দুটো পয়েন্টকে বলে মেরু। যেমন আমি যদি বলি এই কলমটার মেরু কোথায়, তো একটা বলবে এখানে, একটা নর্থ পোল আর সাউথ পোল দুটো পোল থাকে, তো একটা বলবে এখানটাতে আর একটা বলবে এখানটাতে, এই দুটো হচ্ছে এর মেরুর পয়েন্ট, ঠিক আছে? এটাকে বলে কি বলে না, মেরু। এবার এটা মেরু আর এখানটাতে থাকে কি, ওর ফোকাস, এটা কি ফোকাস। আর এখানটাতে কি থাকে, ওর বক্রতা ব্যাসার্ধ বা আর, ঠিক আছে? তাহলে এই চারটা জিনিস বুঝাতে পারলাম, এটা আশা করছি আর কখনো ভুলবে না কোথায় কি থাকে। যদি এই দুটো জিনিস আসলে বলে, আমি এই দুটো বললাম, ঠিক আছে? এই চারটে বললাম। এবার কি বলেছে দেখো, তাহলে আমরা জানি আর ইজ ইকুয়াল টু 2f, এফ কি, এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কই লিখিনি তো, ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে? আর আরটা কি না, বক্রতা ব্যাসার্ধ। এবার এখান থেকে এবার দেখো, এখানে দেখো তো এফ এর মানটা বলে দেওয়া আছে না, এফ সমান সমান কত বলেছে, না এফ না, বলা আছে কি একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ মানে 8টা, সরি, তার মানে কি 8টা, এই আর এর মানটা বলা আছে না কত, না 30 সেমি, 8টা বলা আছে। তাহলে ফোকাস দৈর্ঘ্যটা বার করতে বলেছে আমাকে, এফটা আমাকে বার করতে বলেছে। এফটা কি করে বার করবো বাবা, এই যে এখানটায় দেখো, এখান থেকে তো আমি এটা তো লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু r/2, এটা লিখতে পারি কি পারিনি, এফ ইজ ইকুয়াল টু r/2 লিখতে পারি। তাহলে এটা যদি আমি লিখতে পারি, এখানে ডাটাটা টুকুস করে যদি আমি এখানটায় বসাই, কি পাবো, এফ ইজ ইকুয়াল টু আর, আরটা কি 30 সেন্টিমিটার, 30/2, 15 দুগুণে 30, কত আসছে 15 সেমি। কি বুঝাতে কি পারলাম? তাহলে ফোকাসটা কত হবে ওর, 15 সেমি, ফোকাসটা কত, 15 সেমি। তার মানে এখান থেকে আমি আরেকটা জিনিস বুঝতে পারছি, খুব ইন্টারেস্টিং জিনিস কি, সেটা হচ্ছে একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যত হবে, ওর ফোকাসটা তার কি হবে না, অর্ধেক হবে। এইটুকু জিনিস আমি বুঝতে পারছি। দেখো এই যে 30 সেন্টিমিটার ছিল ওর কি না, একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ছিল 30 সেন্টিমিটার, ওর ফোকাসটা কত বাড়ালো, 15 সেন্টিমিটার, এর অর্ধেক বাড়ালো, অর্ধেক। এবার আমি যদি তোমাদেরকে একটা কোশ্চেন করি, একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, কোশ্চেনটা নোট করবে, একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ আমি তোমাদের বলে দিলাম যে 40 সেন্টিমিটার, তাহলে ওর ফোকাসটা কত, এটা আমাকে একটু কমেন্টে জানাবে, ফোকাসটা কত, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটা স্ট্রিট লাইটে প্রতিফলক রূপে কোন দর্পণ ব্যবহার করা হয়। এই তো একটা কি কোশ্চেন, এটাই তো মাথায় থাকে না যে কোথায় কোন দর্পণ ব্যবহার করা হয়,
এই ক্লাসটা করো, এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা আর কোনোদিন ভুলবে না কোথায় কোন দর্পণ ব্যবহার করা হয়। এই দর্পণ পড়ার জন্য একটা কি বলেছে কোশ্চেনটা, একটা স্ট্রিট লাইটের প্রতিফলক রূপে কোন দর্পণ ব্যবহার করা হয়? অপশন এ উত্তল দর্পণ, অপশন বি অধিবৃত্তীয় দর্পণ, অপশন সি অবতল দর্পণ, অপশন ডি সমতল দর্পণ। আমি যেভাবে ব্যাপারটাকে ফিল করাচ্ছি এইভাবে ফিল করা, আর কোনোদিন এটা ভুলবে না যে কোথায় কোন দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, দর্পণ পড়ার জন্য তোমাদের প্রথম কাজ কি হবে? তোমাদের প্রথম কাজ হবে তোমাদের মায়েরা যে ইয়েতে ওই যেখানে নতুন নতুন চামচ রাখে, স্টিলের নতুন চামচ, কিন্তু পুরাতন না, নতুন চামচ, যেই চামচ হরলিক্স খেয়ে খেয়ে চামচের পেছনে ধরো পুরো দাগ হয়ে গেছে, ওই চামচ হবে না, একদম নতুন চকচকে চামচ, স্টিলের একটা চামচ নিয়ে বসবে, পুরো দর্পণ পড়ে কমপ্লিট করে ফেলবে। পুরো দর্পণ কোথায় কোন দর্পণ ব্যবহার করা হয় এই পার্টটা পুরোটা পড়ে কমপ্লিট হয়ে যাবে। কি করে দেখো, আমি তোমাদের বোঝানোর জন্য আমি একটা চামচ কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে? দেখো এই যে চামচ, এই চামচের এই যে বাইরের পৃষ্ঠটা, এই যে বাইরের পৃষ্ঠটা, ঠিক আছে, এই পৃষ্ঠটা কেমন দেখতে? উপর না, একটু উঁচু না? এই যে তাহলে উঁচু, এই বাইরের পৃষ্ঠটাকে কি বলে? উত্তল দর্পণ। চামচের বাইরের পৃষ্ঠ আমি এখানে দেখিয়েছি, এই যে এটা হচ্ছে ভেতরে, ভেতরে, আর এটা হচ্ছে কি না বাইরে। তাহলে দেখো ফিল করো, এই যে একটা চামচ, চামচের এই যে বাইরেরটা কি একটু উঁচু? তো উঁচু মানে এটা হবে কি না, এটা হবে উত্তল। আর কোনোদিন ভুলবে? উঁচু মানে চামচের বাইরে, উঁচু মানে উত্তল। আর যেটা ভেতরে, এটা এটা কি? তাহলে এটা যদি উত্তল হয় তাহলে এটা কি? অবতল। এবার এটা লক্ষ্য করো, চামচটাকে উত্তল দর্পণের দিকে এইভাবে দেখবে, কি দেখতে পাবে? উত্তল দর্পণের দিকে এইভাবে দেখবে, না কি দেখতে পাবে? তোমার যে ছবিটা, তোমার যে প্রতিচ্ছবি, তোমার যে প্রতিবিম্বটা, তুমি চামচের এই পাশটায় দেখবে, যদি উল্টো করে দেখো উপরের দিকে, তুমি দেখবে যে তোমার ছবিটাকে, প্রতিবিম্বটাকে অনেকটা ছোট করে দিয়েছে। অনেকটা কি হয়ে গেছে না, অনেকটা ছোট হয়ে গেছে, এবং আমার পিছনে কি আছে, আমার পিছনে যে দেওয়ালে কি লেখা আছে ওটাকেও আমি এখানে দেখতে পাচ্ছি, ওটাকেও আমি এখানটায় এই জায়গাটায় দেখতে পাচ্ছি। তার মানে এই উত্তল দর্পণের কাজ কি? এই উত্তল দর্পণের কাজ হচ্ছে প্রতিবিম্ব, প্রতিবিম্বর আকার, প্রতিবিম্বর আকার, সরি সরি সরি, দাঁড়াও, সরি সরি। তাহলে এই উত্তল দর্পণ দেখো, এই উত্তল দর্পণ তুমি যখন দেখবে যে তোমার যে চেহারাটা, তোমার চেহারাটা কি দেখতে পাচ্ছ? অনেকটা কি হচ্ছে না, ছোট হচ্ছে, ঠিক আছে, অনেকটা ছোট হচ্ছে, এবং পিছনে দেওয়ালে কি লেখা আছে, দেওয়ালে কি লেখা আছে ওটাকে আমি এখানটা দেখতে পাচ্ছি। তার মানে এর কাজ কি হচ্ছে না, এর প্রথম কাজ হবে তোমার প্রতিবিম্বের আকারটাকে ছোট করা। প্রতিবিম্বের আকারকে ছোট করা, এটা প্রথম কাজ ওর। তাই তো, এটাই তো হচ্ছে, ছোট করছে, এবং পিছনে যা যা আছে আমি সবকিছু দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে এর প্রথম কাজ, ঠিক আছে? এবার এর কাজটা কি? তাহলে অবতলের দিকে দেখবে, তুমি কি দেখতে পাবে? এখানে যখন তুমি দেখবে, দেখবে তোমার তোমার আকারটা, তোমার প্রতিবিম্বের আকারটা কি হবে না, অনেকটা বড় হবে, বড় হয়ে যাবে, এবং কি হবে না, উল্টো হয়ে যাবে। তুমি এখানে এরকম দেখছো, তো তোমার ছবিটাকে তুমি কি দেখতে পাবে? এই চামচে দেখো, এর ছবিটা দেখছো, এর ছবিটা অনেকটা উল্টো, এখানটাতে মাথা হয়ে গেছে আর এদিকটাতে পা হয়ে গেছে, ছবিটা উল্টো। কিন্তু এখানটায় তুমি দেখবে মাথাটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু ছবিটা কি হচ্ছে না, অনেকটা ছোট হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, বাইরের যে সমস্ত জিনিসগুলো আছে, বাইরের যে তোমার পাশের বাড়ির আন্টি কার সঙ্গে গল্প করছে, তুমি ওই জিনিসটা এখানে দেখতে পাবে, তুমি যদি ছাদে উঠে যদি একটু ফিল করার চেষ্টা করো বিষয়টাকে, ঠিক আছে? এটা কি বলছে না, এটা হচ্ছে আর উত্তল দর্পণ, এটা হচ্ছে কি অবতল দর্পণ। এবার এবার কোশ্চিনে ফিরে আসো, এবার কোশ্চিনে কি বলেছে না, স্ট্রিট লাইটের প্রতিফলক রূপে কোন দর্পণ ব্যবহার করা হয়? স্ট্রিট লাইট, প্রথমে যখন এই এরকম কোশ্চিন আসবে যে কোথায় কোন দর্পণ ব্যবহার করা হয়, এই কোশ্চিনটা সলভ করার আগে জানবে প্রথমে যে যেখানে ব্যবহার করতে বলেছে, যার জন্য ব্যবহার করতে বলেছে, ওই জিনিসটার কাজটা কি, প্রথমে এইটুকু জিনিস প্রথমে ডিফাইন করবে, ভাববে। দেখো স্ট্রিট লাইট, স্ট্রিট লাইটের কাজ কি? স্ট্রিট লাইটের কাজ কি? যে আলোটাকে, স্ট্রিট লাইটের কাজ হচ্ছে কি, এটা ধরো একটা স্ট্রিট লাইট, এই যে এটা লাইটের ল্যাম্প পোস্ট, এর কাজ কি? আলোটাকে ছড়িয়ে দেওয়া, আলোটাকে ছড়িয়ে দেওয়া কাজ না, যাতে এই রাস্তার মধ্যে আলোটা আমি এত দূর এলাকা অবধি যাতে দেখতে পাই, আলোটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর স্ট্রিট লাইটের কাজ। এবার তুমি ভাবো তো, একটা অবতল দর্পণ, অবতল তো এটা একটা অবতল দর্পণে যদি আলো পড়ে, অবতল দর্পণে যদি আলো পড়ে, আলো কি কখনো ছড়িয়ে যাবে? কখনো তো ছড়িয়ে যাবে না। আলোটা এখানে পড়বে তো রিফ্লেক্ট হয়ে এরকম আসবে, আলোটা এখানে পড়বে এরকম আসবে, তো ফোকাস দিয়ে সবসময় পার হবে, ঠিক আছে, এ তো কখনো ছড়িয়ে যাবে না। কিন্তু যখন তুমি একটা উত্তল দর্পণ নেবে, এই উত্তল দর্পণে এদিকে মানে এই চামচের এদিক বরাবর তুমি যখন আলো ফেলবে, তুমি দেখবে আলোটা এখানে পড়ে রিফ্লেক্ট হয়ে এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আলোটা কি হচ্ছে না, ছড়িয়ে যাচ্ছে। আর এই কাজটাই তো আমার স্ট্রিট লাইটে হয়।
তাহলে স্ট্রেট লাইনে কোন দর্পণ ব্যবহার করা হয় না উত্তল দর্পণ। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে গাড়ির ভিউ মিররে মানে গাড়ির পাশের যে মিররটা থাকে ওই মিররে কোন দর্পণ ব্যবহার করা হয়, তখন তুমি কি বলবে? ওই মিররের কাজটা প্রথমে ভাববে, ওই মিররের কাজটা কি? ওই মিররের কাজ হচ্ছে কি পিছনে যে বড় বড় গাড়িগুলো গেছে ওটাকে অনেকটা ছোট করে দেখিয়ে দেওয়া, ছোট করে ওই জিনিসটার মধ্যে পুরোটার মধ্যে যাতে ওই যাতে চলে আসে। তবে পিছনে রাস্তার এত বড় রাস্তাটাও যাতে ছোট্টভাবে ওই আয়নার ওখানে চলে আসে। তার মানে বড় জিনিসটাকে অনেকটা কি হচ্ছে না ছোট করে আমাকে দেখাচ্ছে, ছোট করে দেখাচ্ছে। তাহলে আমি তোমার চামচের ওই উল্টো দিকে তোমাদের আমি ধরতে বললাম, উল্টো দিকে ধরে কি দেখবে তোমার প্রতিবিম্বের ছবিটা অনেকটা ছোট হয়ে গেছে। কোথায় না উত্তল দর্পণে। তার মানে গাড়ির ভিউ মিররে কি করা হয় না উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার সিমিলারলি ওই দন্ত চিকিৎসায় ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করে এটা কমেন্টে জানাবে। ঠিক আছে, একটু ভাববে ওই দন্ত চিকিৎসাটা ডাক্তাররা কি করে দেন কোন দর্পণ ব্যবহার করা হয়। চলো, এই যে আমি এখানে দেখিয়েছি যে উত্তল দর্পণ কাকে বলে আর অবতল দর্পণ কাকে বলে। উত্তল দর্পণ হলো এমন এক প্রকারের গলীয় দর্পণ যার বাইরের পৃষ্ঠ, যে পৃষ্ঠে গোলকের বাইরের দিকে তাকে উত্তল, মানে এই যে এটা এই চামচের উল্টোটা এটা হচ্ছে উত্তল প্রতিফলক হিসেবে কাজ করে। আর অবতল দর্পণটা কি না, অবতল দর্পণ হলো এমন এক গলীয় দর্পণ যার প্রতিফলক পৃষ্ঠের ভেতরে বা বাঁকানো, এই যে ভেতরে এটা। বুঝতে পারলাম উত্তল আর অবতল। চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে। হ্যাঁ, এটা একটা ম্যাথ, ভালো কোশ্চেন। ঠিক আছে, চলো কোশ্চেনটা করে ফেলি। কি বলেছে, কোনো আলোকরশ্মি বায়ু থেকে কোনো তরলের উপরিতলে কোনো তরলের উপরিতলে 45 ডিগ্রি কোণে আপতিত হলে এবং প্রতিসরণের কোণ যদি হয় 30 ডিগ্রি, ওই তরলের প্রতিসরাঙ্ক কত? অপশন নাম্বার এ 2, অপশন সি √2 - 1, অপশন আচ্ছা এটা বি হবে, এটা সি হবে। ঠিক আছে, অপশন নাম্বার বি √2 - 1, অপশন নাম্বার সি √2 আর অপশন নাম্বার ডি √6। দেখো এই অঙ্কগুলো কি করে করবে, এই অঙ্কগুলো করার জন্য একটা ফেমাস ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, ওদিকে আমি দুটো ফর্মুলা নোট করিয়েছি আর এখানে আরেকটা ফর্মুলা নোট করাচ্ছি। দেখো এই অঙ্কগুলো করার জন্য আমি একটা ফেমাস ফর্মুলা জানি, কি জানি না, স্নেলের সূত্রে আমরা কি জানি, n1 sin i ইজ ইকুয়াল টু n2 sin r, যেখানে n1টা কি, n1টা হচ্ছে যেখান থেকে আসছে তার প্রতিসরাঙ্ক, তার প্রতিসরাঙ্ক যেখান থেকে আসছে, কোথা থেকে আসছে না বায়ু থেকে আসছে। তার মানে n1টা হবে বায়ুর প্রতিসরাঙ্ক। তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক কত, বায়ুর প্রতিসরাঙ্ক হয় 1, তাহলে n1 এর মানটা কত হবে 1। ঠিক আছে, দেখো এবার সাইন আই মানে কি, সাইন আই মানে হচ্ছে আপাতিত রশ্মি, মানে উপরিতলে যেটাতে পড়ছে ওই যেই কোণে প্রথম কোণটা যেটা দিয়ে পড়ছে ওই আপাতিত রশ্মি। ঠিক আছে, দ্বিতীয়টা কি বলেছে, আর হচ্ছে রিফ্লেক্টেড রে, মানে যেটা প্রতিসরিত হচ্ছে, প্রতিসরিত রশ্মি। এবার দেখো তাহলে আইটা কত বলে দেওয়া আছে, আইটা কি বলেছে 45 ডিগ্রি, তাহলে আইটা কত 45 ডিগ্রি। আটটা কত রে বাবা, আটটা কি বলেছে এখানে 30 ডিগ্রি, তাহলে আটটা কি না 30 ডিগ্রি। চলো এবার এই ডেটাগুলোকে আমি এখানে বসাবো। তার মানে আমাকে এখানে যেটা বার করতে বলেছে, কি বার করতে বলেছে, ওই তরলের প্রতিসরাঙ্ক কত, মানে n2টা বার করতে বলেছে। মানে এখানে দেখো তো n1 আমার জানা, এটা বায়ুর প্রতিসরাঙ্ক, সাইন আই আমার জানা, আই হচ্ছে কত 45 ডিগ্রি, সাইন আর আমার জানা কত, আটটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে যেটা আননোন সেটা হচ্ছে n2, আমাকে তাহলে n2টাই বার করতে বলেছে। n2 কি, n2 হচ্ছে যে মাধ্যমে পড়ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এখানে কিসের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক। তাহলে আমি এখান থেকে আমি এটা তো লিখতে পারি যে n2 ইজ ইকুয়াল টু n1 sin i বাই sin r, এটা লিখতে পারি তো। তাহলে এই n2টাই তো আমাকে বার করতে বলেছে, তাহলে এখান থেকে n2 ইজ ইকুয়াল টু n1টা কি বায়ুর প্রতিসরাঙ্ক যেটা কত 1, তাহলে বসাও 1 ইন্টু সাইন আই, সাইন বসাও প্রথমে, সাইন আইটা কত যে অ্যাঙ্গেলে পড়েছে কত 45 ডিগ্রি,
সাইন 45 ডিভাইডেড বাই সাইন আর, সাইন তো সাইন বসাও, আর আরটা কত বলেছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি হলো, হলো তো। এবার এবার কি করবে, এবার কি করবে, জাস্ট ডেটা কটা নেবে আর ক্যালকুলেশন করবে। কিভাবে করবে ক্যালকুলেশন দেখো, তাহলে n2 ইজ ইকুয়াল টু 1 ইন্টু সাইন 45 মানে সাইন 45 ডিগ্রি, আমি কিন্তু কোনো স্টেপ জাম্প করছি না, ঠিক আছে, একদম ভেঙে ভেঙে করাচ্ছি, ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি, এটা এখান থেকে কিন্তু আসলো এই লাইনে। তারপর দেখো n2 সমান সমান সাইন 45, সাইন 45 এর মান কত 1/√2 ডিভাইডেড বাই সাইন 30, সাইন 30 এর মান কত, সাইন 30 এর মান হাফ, এটা জানো তো সবাই ত্রিকোণমিতি থেকে, সাইন 30 সাইন 45 cos 30 cos 45, সাইন cos আর 10 90 30 45 60, এই 4-5টি মান মোটামুটি মনে রাখবে, মুখস্থ করে নেবে, ঠিক আছে, তো প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে, ত্রিকোণমিতিতে তো অনেক কাজে লাগবে। তাহলে n2 সমান সমান এই 2টা এখানে নিয়ে যেতে পারি, তো পারি কি পারি না, নিচে আছে নিয়ে গেলাম 2/√2, এবার এই 2টাকে তাহলে কি না 2/√2, তাহলে এই যে 2টাকে আমি কিভাবে লিখতে পারি, এই যে 2, এই 2টাকে আমি কিরকম ভাবে লিখতে পারি, এই 2টাকে আমি √2 ইন্টু √2 এভাবে লিখতে পারি, তো পারি কি পারি না, √2 ইন্টু √2 ডিভাইডেড বাই √2, এই √2 কেটে দাও, এটা n2, তাহলে n2 ইজ ইকুয়াল টু কি পড়ে থাকছে √2, n2 ইজ ইকুয়াল টু কি না √2, ঠিক আছে, তাহলে কি সঠিক উত্তর √2, অপশন সি, বুঝতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটা প্রিজমের প্রতিসারক তল কয়টা, একটা প্রিজমের প্রতিসারক তল কয়টা, অপশন নাম্বার এ 1টি, অপশন নাম্বার বি 2টি, অপশন নাম্বার সি 5টি, না অপশন নাম্বার ডি 4টি। সবসময় মাথা রাখবে একটা প্রিজমের প্রতিসারক যে তল হবে, প্রতিসারক তল হবে 2টা, একটা প্রিজমের প্রতিসারক তল হবে 2টা, তুমি যেদিক দিয়ে দেখো, তুমি এদিক দিয়ে দেখলে এখানে একটা পাবে এখানে একটা পাবে, এটাকে ঘুরিয়ে দিয়েও যদি দেখো তাও এখানে একটা পাবে এখানে একটা পাবে, এটা তো ভূমির সঙ্গে লেগেই থাকে, থাকে না, তাহলে প্রতিসারক তল কয়টা, সেটা হবে 2টা। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, আলোকের প্রতিফলনের আপাতন কোণ এবং প্রতিফলন কোণ এর মধ্যে সম্পর্কটি কি, সম্পর্কটি হলো, এটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে, এটা আলোর প্রতিফলন, যেটা দর্পণের প্রতিফলন যেটা আমি পড়ালাম ওখানটায় তোমাদের আমি দেখালাম। অপশন নাম্বার এ i ইজ ইকুয়াল টু r, অপশন নাম্বার বি i মাইনাস r ইজ ইকুয়াল টু 90, অপশন নাম্বার সি i লেস দেন ইকুয়াল টু r, আর কি বলেছে r লেস দেন ইকুয়াল টু i, ঠিক আছে। এবার দেখো আলোকের প্রতিফলনের আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মধ্যে সম্পর্ক, তাহলে আমি তোমাদের একটু আগে দেখালাম, এটা যদি আমি ধরি কোনো একটা দর্পণ, এটা যদি আমি ধরি কোনো একটা অঙ্কিত অবিলম্ব, আর এটা যদি আমি ধরি একটা আপাতন কোণ, এটা ধরলাম আপাতন কোণ, আপাতনের কোণের পর এই যে এটা প্রতিফলন কোণ, ঠিক আছে, প্রতিফলন কোণ, এর দ্বিতীয় সূত্রটা কি, এর দ্বিতীয় সূত্র তো খুব স্পষ্টভাবে এবং খুব সিম্পল ওয়েতে লেখা আছে যে আপাতন কোণ এই যে মানটা সাইন আই, আর এই যে আর, যে সাইন আই বলছি সরি, এই যে আপাতন কোণ আর এই আই, আর এই যে প্রতিফলন কোণ আর, যে অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, এটা তো দ্বিতীয় সূত্রে খুব স্পষ্টভাবে বলা আছে তো, তাহলে এখান থেকে তো আমি বলতে পারি যে আই ইজ ইকুয়াল টু আর, যত ডিগ্রি কোণে ওই আপাতিত হবে ঠিক অত ডিগ্রি কোণে ওই প্রতিফলিত হবে, তাই তো, এটাই তোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র, তার মানে কি হবে সঠিক উত্তর হবে আই ইজ ইকুয়াল টু আর, কি না আলোকের প্রতিফলনের আপাতন কোণ আর প্রতিফলন কোণের মধ্যে সম্পর্ক, এটা ঠিক আছে, বুঝতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, চকচকে স্টিলের চামচের বাইরের পৃষ্ঠে কিসের মতো আচরণ করে, কিসের মতো আচরণ করে, এটা কমেন্ট করবে, আমি এক্ষুনি পড়ালাম, চামচ দিয়ে দেখালাম বাইরের পৃষ্ঠটা কিসের মতো আচরণ করবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, বহু দূরাগতিত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি একটি গোলীয় দর্পণের প্রধান অক্ষে বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুকে কি বলে, অপশন নাম্বার এ মেরু, অপশন নাম্বার বি বক্রতা ব্যাসার্ধ, অপশন নাম্বার সি ফোকাস, অপশন নাম্বার ডি অক্ষ। আমি এর আগে তোমাদের প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিয়েছি, অক্ষ কাকে বলে, মেরু কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে,
এই জিনিসটা তোমাদের আমি একটু আগে দেখিয়ে দিয়েছি। এবার দেখো এখানে কি বলেছে, বহু দূরাগতিত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি, যদি এটা একটা দর্পণ, গলীয় দর্পণ, ঠিক আছে, গলীয় দর্পণ, এটা ওর কি প্রধান অক্ষ, এটা ওর কি না, এটা হচ্ছে ওর প্রধান অক্ষ, তাহলে এটা হচ্ছে গলীয় দর্পণ, এটা ওর কি না গলীয় দর্পণ, আর এটা হচ্ছে কি ওর প্রধান অক্ষ, গেল প্রধান অক্ষ গেল। এবার কি বলেছে, প্রধান অক্ষের সমান্তরালে অনেক কটা আলোকরশ্মি আসছে, প্রধান অক্ষের সমান্তরালে অনেক কটা আলোকরশ্মি আসছে এবং ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাওয়ার পর যেখানে মিলিত হবে, প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আসছে, তার মানেটা কি, প্রধান অক্ষের সমান্তরাল, তার মানে এইভাবে একটা আলোকরশ্মি আসছে, এখানে এইভাবে একটা আলোকরশ্মি আসছে সমান্তরালে, এইভাবে একটা আসছে সমান্তরালে, ঠিক আছে না, এইভাবে আসছে সমান্তরালে, এসে এবার কি করছে, এরা ধাক্কা খেয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এই যে একটা বিন্দুতে মিলিত হয়ে গেল এরা, এটাও আবার সেম বিন্দুতে মিলিত হয়ে গেল, এও সিমিলার ভাবে সেম একটা বিন্দুতে মিলিত হলো, ঠিক আছে, এই কেন বাদ যাবে, এও একটা সেম বিন্দুতে মিলিত হলো। এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে কি বলে, এই বিন্দুটাকে বলে ফোকাস, এই বিন্দুটাকে কি বলে, এই বিন্দুটাকে বলে ফোকাস। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে, কোশ্চেনটা বুঝতে পারলাম, প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মি, এটা একগুচ্ছ আলোকরশ্মি, একের বেশি একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরালভাবে আপাতিত হলো, হওয়ার পর একটা বিন্দু দিয়ে পাস করে, এই বিন্দুটাকে কি বলে, ফোকাস, কি বলে, ফোকাস, বুঝতে পারলাম। চলো তাহলে কি হবে সঠিক উত্তর, ফোকাস। ওকে, তোমাদের আমি বুঝিয়ে দিলাম মেরু কোনটা, বক্রতা ব্যাসার্ধ কোনটা, অক্ষ কোনটা, এর আগের একটা কোশ্চেন আমি বুঝিয়েছি, এখানে মেরু থাকবে, এটা ফোকাস থাকবে, এখানে বক্রতা ব্যাসার্ধ থাকবে, এটা প্রধান অক্ষ, এটা কিন্তু আমি এর আগের একটা কোশ্চেনে বুঝিয়েছি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি লাল রঙের একবর্ণী আলোকরশ্মি একটি প্রিজমের মধ্যে দিয়ে গেলে অপরদিকে কি পাওয়া যাবে, কোশ্চেনটার মানে হচ্ছে অপরদিকে কি পাওয়া যাবে, একটি লাল রঙের একবর্ণী আলোকরশ্মি একটি প্রিজমের মধ্যে দিয়ে গেলে অপরদিকে কি পাওয়া যাবে, অপশন নাম্বার এ একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে, অপশন নাম্বার বি বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল, এই 7টি রঙের পট্টি পাওয়া যাবে, না একটি মাত্র সবুজ রঙের পট্টি পাওয়া যাবে, না কোনো আলোর পট্টি পাওয়া যাবে না। চলো আই থিঙ্ক এটা মনে হয় শেষ কোশ্চিন, আমি তোমাদের শেষ কোশ্চিনটা একটু ফিল দিয়ে যাই, ঠিক আছে, কি কি বলেছে, একটা লাল রঙের আলোকরশ্মি, একটা লাল রঙের আলোকরশ্মি, এ বাবা ডিসক্লেমার হয়ে গেল তো, একটা লাল রঙের আলোকরশ্মি কি হচ্ছে, বহু দূরাগতিতে একটা লাল রঙের আলোকরশ্মি একটা প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমরা অপর দিকে কি দেখতে পাবো, এই যে প্রিজমটাকে তুললাম, তুলে আমি এখানটাতে বসালাম, ঠিক আছে, দেখো তো কি দেখতে পাচ্ছি, এটা তো লাল রঙের আলোকরশ্মি, লাল রঙের আলোকরশ্মি একটা প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, অপর দিকে কোন কালার দেখতে পাচ্ছি, লাল কালারই দেখতে পাচ্ছি, লাল কালারই দেখতে পাচ্ছি। যদি এটা সাদা হতো তাহলে কি দেখতে পারতাম, আমি তোমাদের দেখালাম ওখানে আলোর বিচ্ছুরণ ঘটতো, ওখানে আমি রামধনু 7টা কালার দেখতে পারতাম, কিন্তু এখানে আমি কি দেখতে পাচ্ছি, এটা লাল কালারের আলোকরশ্মি এটা প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, অপর দিকে কি দেখতে পাচ্ছি, এটা লাল রঙের পট্টি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি, একটা, যদি রংটা লাল হয়, লাল আলো যদি প্রিজমের মধ্যে দিয়ে যায়, লাল আলো যদি যায়, এটা লাল আলো, এদিকে যেটা পাবো ওটা লাল আলোই পাবো, রেড রেড, তাহলে কি একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে, সবুজ পট্টি, সবুজ পট্টি এবার কি করে পাওয়া যাবে, এই যে কোনো আলোই তো পাওয়া যাবে না, সেটাও ভুলে, আলো তো পাবো, সবুজ পট্টি, সবুজ আলো তো ছাড়ছি না, তাহলে সবুজ পট্টি পাওয়ার কোনো গল্প নেই, ঠিক আছে, তাহলে কি পাবে, একটা লাল আলোই পাবো। চলো নেক্সট কোশ্চেন কি আছে, চলো আর কোশ্চেন নেই, আজকের ক্লাস এইটুকুই, কোশ্চেনগুলো কেমন লাগলো একটু জানাবে কমেন্টে, কমেন্টে একটু জানাবে কেমন লেগেছে এবং কে কোটা স্কোর করতে পেরেছো, কে কোটা সঠিক উত্তর দিতে পেরেছো, এটা একটু কমেন্টে জানাবে আমাকে, ঠিক আছে, আর এই চ্যাপ্টার রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, বিশেষ করে আলো এবং লেন্স, আমি এরপরে লেন্সটা পড়াবো, এরপরে ক্লাসে লেন্স পড়াবো, তো এই দুটো চ্যাপ্টার রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্টে জানাবে। আর এর আগে আমি যে কোটা ক্লাস করিয়েছি খুবই ইম্পর্টেন্ট ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং খুবই গুরুত্বপূর্ণ আমি সেখানে কোশ্চেন নিয়েছি, ওই কোশ্চেন কোটা দেখবে, ক্লাসগুলো দেখবে, ঠিক আছে, দেখবে এবং সামনে পুজো আসছে, পুজো ভালোভাবে কাটাও, সাথে পড়াশোনাটাও করো, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বাই বাই।